স্বাগত জানাই। আপনি ঢাকা শহরের একটা সাংঘাতিক যুদ্ধ করে, কারণ কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল। সাকিব ভাই সাধারণত সবসময় অন টাইম থাকেন, আজকে উনি একটু দেরি করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা ডক্টর ফয়সালের সাথে কথা বলছিলাম ওই জোটের প্রকৃতি অনুযায়ী। আমরা ওনার কথা শেষ করে আপনার কাছে আসছি। সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব ভাই কি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি? সাকিব ভাই কি একটু কথা বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এবারে একদম 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 স্পষ্ট, আপনি একদম পরিষ্কার আপনাকে শোনা যাচ্ছে। তো ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল যেটা বলছিলেন যে আপনারা একটা জোট না, আপনারা একটা আসন সমঝোতার একটা নির্বাচন করছেন এবং সেইটার ক্ষেত্রে আসলে এটা উন্মুক্ত আছে শেষ পর্যন্ত কে কখন কোথায় এসে এটা যুক্ত হইতে পারে, এবং সরকার গঠনটা আসলে কে করবেন সেইটা আসলে নির্বাচনের পরে এটা বোঝা যাবে। তো বিরোধী দল যদি আপনারা হন তাইলেও কি এই একই ব্যাপার হবে? আসলে বিরোধী দল যদি হই সেখানে তো সরকার গঠনের প্রশ্ন থাকবে না, আর সেখানে একজন বিরোধী দলের নেতা প্রধান থাকতে হবে, বিরোধী একটা বিরোধী দলের নেতা থাকতে হবে। বিরোধী দলের নেতা থাকবে। সেখানে তো জোট কেন্দ্রিক কোনো আলোচনা প্রসঙ্গ আসলে থাকছে না। ওকে। যেহেতু প্রত্যেকটা দল আলাদা থাকবে এবং যার যার অবস্থান অনুযায়ী সেখানে সংসদে বিরোধী দলগুলো থাকবে। প্রধান বিরোধী দল হয়তো একটা হবে যে সর্বোচ্চ তৃতীয় আসন পাবে সংখ্যার দিক থেকে। ও, তো সেই হিসাবে তো আপনার তিনি আসলে বিরোধী দল হবেন। হ্যাঁ, যেহেতু স্বাভাবিকভাবেই সেটাই আসে। ইন্টারেস্টিং। কিন্তু ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনি হয়তো আমাদের মানে ইচ্ছা করলে বলতে পারেন পরে আমাদের আলোচনা প্রসঙ্গে যে এই ব্যাপারটা আপনাদের ঠিক মানে মনোপুত হচ্ছে কিনা, এটা মন থেকেই এইটা এরকম চাচ্ছেন কিনা, নাকি কোনো একটা পরিস্থিতি আপনাদেরকে বাধ্য করতেছে এই জায়গাটাতে আসতে, সেইটা আমরা পরে আপনার কাছ থেকে শুনবো না, আপনি যদি আলোচনা প্রসঙ্গে আমাদের বলেন আর কি। আমরা একটু জনাব জুনায়েদ সাকি আপনার কাছে যাই। সাকিব ভাই, আপনি 2015 সালে উত্তর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছিলেন, সেই বিখ্যাত নির্বাচন যেখানে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানতে চেয়েছিলাম যে আমরা 3 দিন পরে নিরাপদ থাকবো কিনা, স্বাধীনভাবে ইলেকশন করতে পারবো কিনা, যেটাতে উনি আমাকে হাওয়েভার, কারণ সেই ইলেকশনটিতে আপনার আমার সবারই শঙ্কা ছিল যে সেই ইলেকশনটি আসলে কতটা মিডিয়ার উপরে চাপ থাকবে, কি থাকবে। 2018 সালেও আমরা দেখেছি যে আপনি একাদশ জাতীয় নির্বাচনে আপনি ঢাকা 12 থেকে অংশ নিয়েছেন। এবার প্রথম আপনি ঢাকার বাইরে যাচ্ছেন, সেটা ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। এইটা কি আপনার চাওয়া বা চাওয়ার মধ্যে বা হিসাবের মধ্যে আপনার ছিল কিনা, নাকি জোটের হিসাব নিকাশের কারণে এটা আপনার করতে হলো? জোটের আসন বন্টন নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আপনার কাছে এরকম কখনো মনে হচ্ছে কিনা যে জোটের যে বড় শক্তি বিএনপি সব কিছু নিয়ন্ত্রণ করছে? আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বা আপনার আশেপাশে আসনে, কারণ সবটাই তো বড় প্রভাব বিস্তার করে, যারা মনোনয়ন পান নাই বা যার মনোনয়ন পাওয়ার ইচ্ছা মানে আশা ছিল, তাদের কেউ কেউ বিদ্রোহী প্রার্থী হচ্ছে নানা জায়গায়। এই ব্যাপারগুলিকে কিভাবে মানে ডিল করতেছেন জনাব জুনায়েদ সাকি? প্রথম কথা, বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কিনা, আপনার যাওয়াটা আসলে আপনার ইচ্ছাধীন ছিল কিনা, যারা আপনার বিরুদ্ধে আচরণ করছেন তারা এটা কিভাবে ডিল করছে, তাদেরকে আপনি কিভাবে ডিল করছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যারা দেখছেন সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে একটু দেরিতে যোগ দেওয়ার জন্য। ট্রাফিকের অবস্থা আমাদের সবারই বিবেচনা করে সময় নির্ধারণ করা দরকার, কিন্তু বুঝতেই পারছেন নির্বাচনের সময়, ফলে চাইলে অনেক সময় আসলে স্কেজুয়াল মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আপনাকে একটু কারেক্ট করে দিই, বিএনপির সাথে আমাদের কোনো জোট হয়নি। আমরা আসলে একটা যুগপৎ ধারায় আন্দোলন করেছি, এবং আপনি জানেন যে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, আমাদের দল গণসংহতি আন্দোলন, জিএসএ এবং আরো 39টি দল, মোট 39টি দল, যার মধ্যে একক দল এবং জোট ইত্যাদিও আছে, তারা আমরা যুগপৎ ধারায় যার যার অবস্থান থেকে সম একটা লক্ষ্য নিয়ে কিংবা অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং সেখানে একটা সুস্পষ্ট 1 দফা যেমন দাবি ছিল, তেমনি 31 দফা আমাদের কর্মসূচি ছিল, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশটার রাষ্ট্র সহ ব্যবস্থা সহ কি পরিবর্তন আমরা ঘটবে। তো সেইটা আমাদের কথা ছিল যে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন, তারপরে এই বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বদল এবং 31 দফার আলোকে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর, মেরামত, সংস্কার, অর্থাৎ নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করব। বিভিন্ন জন বিভিন্ন ভাষায় কথাগুলো আমরা বলেছি। ফলে এখন যে এসে যে প্রক্রিয়াটা দাঁড়িয়েছে, সরকারের পতন ঘটেছে, আমরা সংস্কার,
নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদ, সেখানে সংবিধানের সংস্কার করা এবং সেগুলোর বাস্তবায়ন পর্যন্ত আমাদের যে যুগপৎ ধারা, সেটাকে আমরা অব্যাহত রাখতে চেয়েছি এবং এটা অব্যাহত আছে। এবং সেটারই প্রতিফলন হচ্ছে যে বিএনপি সহ 39টি দল তারা বিভিন্নভাবে নির্বাচনের ক্ষেত্রেও এক ধরনের সমঝোতার জায়গা তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে এটা যে প্রশ্নটা আপনি করেছেন যে এখানে বিএনপি অনেক বেশি কর্তৃত্ব করছে কিনা, এটা নিঃসন্দেহে যে যুগপথে যারা একসাথে আমরা রাজনৈতিক দলগুলো করেছি, সবাই যে নির্বাচনী আসনে তাদের কাঙ্ক্ষিত জায়গায় প্রার্থিতা করতে পারছেন, মানে নিজেরা কাঙ্ক্ষিত আসনে প্রার্থিতা দিতে পারছেন, সেটা ঘটেনি। ফলে এটা নিয়ে বেশ অসন্তোষ, ক্ষোভ সবকিছুই আছে প্রত্যেক দলের মধ্যেই। কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আমরা যুগপৎ ধারাটাকে অব্যাহত রেখে এই যে বাংলাদেশের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তর করছে, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা জাতীয় পুনর্গঠনের কাল, এইখানে আমরা ন্যূনতম জাতীয় ঐকমত্যটা রক্ষা করতে চেয়েছি। ওইটা ছিল আমাদের প্রায়োরিটি, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে। ফলে দলের স্বার্থটাকে কিছুটা ধরেন বলতে পারেন যে কম প্রাধান্য দিয়ে জাতীয় এবং দেশের স্বার্থ অধিকতর প্রাধান্য দেওয়ার কারণেই এই ঐক্যটা আমরা বজায় রেখেছি, কারণ ঐক্যটাকে আমরা জরুরি মনে করেছিলাম। ফলে এই ক্ষেত্রে বিএনপির সাথে যে অসন্তোষ আছে অন্যান্য দলগুলোর, যুগপৎ মিত্রদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এর ক্ষেত্রে যে এখনো পর্যন্ত যুগপথের ঐক্যটা যে টিকে আছে, সেটার মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ঢাকা 12তেই নির্বাচন করেছিলাম, কিন্তু বাঞ্ছারামপুরে যাওয়াটা সম্পূর্ণ আমার দল এবং আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং সেইটাকে বলতে পারেন যে যুগপৎ মিত্ররা, বিশেষভাবে বিএনপি, সেটাকে সম্মান করেছে এবং তারা সেটাকে সমর্থন জানিয়েছেন যে ওইখানে আমরা প্রার্থিতা করব। এটা আমরা জোটের প্রার্থীও বললে ভুল হবে, এটা আমরা গণসংহতি আন্দোলনের প্রার্থী, আমরা মাথাল মার্কায় নির্বাচন করছি। বিএনপি সহ আমাদের যুগপৎ মিত্ররা এইটাকে, আমাদের প্রার্থীতাকে ওখানে সমর্থন করছে। ওকে, মানে এই হচ্ছে বিষয়। এবং আর তৃতীয় প্রশ্নটা আপনার ছিল যে তৃতীয় প্রশ্নটা মানে আপনি আসলে তিনটা প্রশ্নেরই একরকম জবাব দিয়েছেন। আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আপনি এবার ঢাকার বাইরে যাওয়াটা আপনার সিদ্ধান্ত কিনা, নাকি জোটের হিসাব নিকাশের কারণে গিয়েছেন? তা আপনি বলেছেন যে এটা আসলে জোট না, একদমই আমাদের, বরং জোট মানে আমাদের জোট মিত্ররা, জোট বলতে মানে যুগপৎ মিত্ররা আমাদেরকে বরং ঢাকা নির্বাচন করার জন্য, আচ্ছা, জোটের অনেকে পরামর্শ দিয়েছে। আমাদের প্রশ্ন ছিল জোটের বড় শক্তি বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে কিনা। আপনি সেটাও পরিষ্কার বলছেন যে না, আসলে বিএনপি সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, ব্যাপারটা এরকম না। আমি প্রশ্ন করি, কিন্তু বিএনপির প্রাধান্য আছে এবং বিএনপির অনেক সিদ্ধান্ত নিয়ে অনেক যুগপৎ মিত্রদের মধ্যে অনেকের মধ্যেই অসন্তোষ আছে, কিন্তু জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এখনো যুগপৎ ধারাটা বজায় আছে। ওকে, আর ফাইনালি হচ্ছে যে আপনাকে যারা মানতে না পেরে যারা বিদ্রোহী প্রার্থী করেছিল, তাদেরকে আপনি কিভাবে ডিল করছেন? এইটা আমরা মনে করি যে ডিল করছি, মানে রাজনীতি তো একটা খুব সহজ-সাপটা ব্যাপার নয়। মানে ধরুন, এটা খুবই স্বাভাবিক যে 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা প্রত্যেক জায়গাতেই এবং বিশেষভাবে বাঞ্ছারামপুরেও তারা তো সেখানে লড়াই করেছেন। তার লড়াই করতে গিয়ে জেল, জুলুম, হুলিয়া, গুম, খুন, অত্যাচার, নানা ধরনের তারা অত্যাচারের মোকাবেলা করেছেন। ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে এখানে দলীয় প্রার্থী হবে, ধানের শীষের মার্কা থাকবে। এখন যখনই মানে যুগপৎ মিত্রদের একটা মার্কা এখানে আসছে এবং বিএনপি তার দলীয় প্রার্থী রাখছে না, এটা স্বাভাবিকভাবে তাদের মধ্যে বেশ ক্ষোভের জন্ম দিচ্ছে। কেউ কষ্ট পাচ্ছেন এবং আমি ব্যক্তিগতভাবে এটার প্রতি অত্যন্ত মানে কি বলতে পারেন যে তাদের যে অনুভূতি, তার প্রতি আমার সম্মান আছে এবং আমি নিজেও এটা ফিল করছি। কখনো কখনো মনে হচ্ছে যে আসলে হয়তো ইলেকশনে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং না থাকলেও হতো। তো কিন্তু বাস্তবতা, আমার বাড়ি বাঞ্ছারামপুর না হয়ে অন্য এক জায়গায় হলেও সেখানেও একই পরিস্থিতি তৈরি হতো। ফলে যে কয়েকটি আসনে বিএনপি আসন ছেড়েছে অথবা সমর্থন দিয়েছে অন্য দলের প্রার্থীকে, অন্য মার্কাকে, প্রত্যেকটি জায়গায় একই পরিস্থিতি আছে। এখন এইটাকে তো রাজনৈতিক ভাবে শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি মনে করি, আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, আমরা বিশ্বাস করি যে বাঞ্ছারামপুরে আমরা যুগপৎ ধারার ঐক্যটাকে বজায় রাখতে পারবো এবং সেই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় প্রায় পৌঁছে গেছি, খুব শিগগিরই আমরা জানতে পারবো। সাকিব, আমি আপনাকে হয়তো
প্রশ্নটা এরকম ভাবে করতে পারতাম যে আপনি যে রাজনীতি গত 40 বছর ধরে করে আসছেন, 30 বছর 40 বছর ধরে করে আসছেন, 30-35 যত টাফ প্রশ্ন সেটা করতে থাকেন। না, কোশ্চেনের টাফের জন্য না, মানে এই যে আপনি যেটাকে সমঝোতা বলতেছেন, না ফয়সাল ভাই যেটাকে সমঝোতা বলতেছে, আপনি যেটাকে বলতেছেন যে যুগপত আন্দোলনের সঙ্গী, তো সেইটা করতে গিয়া আপনার রাজনীতি কি সামনে আগাইলো না পিছনে গেল, সেইটাও আমরা একটু বুঝতে চাইবো। অর্থাৎ মানে আমি যদি প্রশ্নটা সহজভাবে করি, ধরা যাক যে বিএনপি সরকার গঠন করলো, আপনি সেই বিএনপি সরকার একজন মন্ত্রী হইলেন, পলিসি মেকারদের একজন হলেন, সেটা গণসংহতি আন্দোলন বলে আমরা যে অস্তিত্বটাকে এতদিন দেখে আসছি, সেটার জন্য ভালো হইলো কি খারাপ হইলো সেটা আমরা আপনার কাছে শুনবো। এই পর্যায়ে শুনতেছি না, আমরা আবার একটু আসতেছি আপনার কাছে, কারণ আমাদের আরও কিছু প্রশ্ন আছে। আপনার ভাষা, আপনি দোয়া করেন আপনাকে যাতে কিছু টাফ কোশ্চেন যাতে কিছু করতে পারি, কারণ আপনাকে টাফ কোশ্চেন করা কঠিন। এই এই ফয়সাল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের দর্শকদের কিছু মতামত পড়ে শোনাই। সেটা হচ্ছে আফজাল হারেস, তিনি বলতেছেন যে খালেদ ভাই আপনার চিন্তাভাবনার মতো করে অন্যদের কেন ভাবতে হবে বলেন তো ভাই? একদমই ভাবতে হবে না, কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে, যদি আপনি থাকতেন আপনার কাছে করতো, আমার ভাবনা চিন্তাটা আসলে কি? আমি এখনো আমার ভাবনা চিন্তাটা বুঝতে পারি না, মানে আমি তো অত ভাবুক লোক না, আমার কোনো ভাবনাও নাই, চিন্তাও নাই। আমি চেষ্টা করি অন্য আরেকটা মানুষের ভাবনা চিন্তা বা জনগণের প্রশ্নগুলিকে সামনে আনতে, আমার ভাবনা চিন্তার মতো করে কাউরেই কোনো ভাবতে হবে না। আরেকজন দর্শক আমাকে এটা প্রশ্ন করছেন একদম স্পেসিফিকলি, এই প্রশ্নটা একটু জবাব দেই। এই প্রশ্নটা কেন হারাই ফেললাম, এই প্রশ্নটাকে আমি এতক্ষণ, অনেকগুলি প্রশ্ন আসে বলে আমি একদম মোবাইল টেলিফোনটার উপর একদম আঙ্গুলটা দিয়ে রাখছিলাম, আমার প্রশ্নটা মনে আছে কিন্তু যিনি করছেন তার নামটা মনে নাই। তিনি, আচ্ছা যাই হোক, আর এটাকে খুঁজে সমস্যা করতেছি না, কারণ অনেক দর্শক অনেক মন্তব্য করছেন। ব্যাপারটা হলো, প্রশ্নটা হলো, আজকে যদি জামায়াতে ইসলামী জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আমার কাছে এই প্রশ্ন ছিল। আমি তো শুধু অ্যাকসেপ্টই করব না, আমি অবশ্যই তাদের স্বাগত জানাবো, কারণ আমার কাছে জনগণের ম্যান্ডেটই শেষ কথা। জনগণের ভোট নিয়ে যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন তাদেরকে স্বাগত জানানোটাই আমি মনে করি গণতন্ত্রের প্রাথমিক শর্ত হওয়া উচিত, এবং কোনো ক্ষেত্রে প্রধানতম শর্ত হওয়া উচিত। সাকিব ভাই তাত্ত্বিক মানুষ, উনি নিশ্চয়ই আরও ভালো করে বলতে পারবেন, কিন্তু জামায়াতে ইসলামী যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে, আমাকে তার স্বাগত জানাতে আমার কোনো অসুবিধা দেখি না। আমি একটু ডক্টর ফয়সাল আপনার কাছে একটু আসি। ডক্টর ফয়সাল, আপনাদের জোটে আমি যেই প্রশ্নটা আসলে সাকিবে আসার আগেই আপনাকে বলতেছিলাম যে 11টি দল, ইন্টারেস্টিংভাবে ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, যিনি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, তিনিও এইটাকে আসলে জোট বলতে নারাজ। তিনি বলছেন নির্বাচনী আসন বন্টনের সমঝোতা যারা একসঙ্গে আন্দোলন করছেন তাদের মধ্যে। না, আমি নারাজ হব কেন? এটা তো সবাই মিলে এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা কোনো জোট করিনি। আমরা যেটা করছি সেটা হলো, আমি সেই জন্য বলতেছি যে বলতে নারাজ, আমরা আসলে বলার সুবিধার্থে তাদেরকে জোট বলি, আপনাদেরকে জোট বলি, তাই না? আচ্ছা, তাই না? তো ধরেন এই ক্ষেত্রে তিনি এইটাও বলে ফেলছেন যে আপনারা কোনো যৌথ ইশতেহার দিচ্ছেন না, তাই না? জি। তাইলে এইটা কি সম্ভব? মানে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটা কি সম্ভব? ধরেন ব্রাহ্মণবাড়িয়াতে আপনি দাঁড়িয়েছেন সাকিবের প্রতিদ্বন্দ্বী হিসাবে, আপনি যেভাবে সরকার পরিচালনার কথা বলছেন তার সাথে একটা স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে যে এনসিপির যে প্রার্থী রংপুর থেকে দাঁড়িয়েছেন তাদের জন্য। তাহলে মানে বাংলাদেশের সব মানুষ তো বাংলাদেশেরই নাগরিক, তো ব্রাহ্মণবাড়িয়ার জন্য একরকম সরকার, রংপুরের জন্য একরকম সরকার, দিনাজপুরের জন্য বা ভোলার জন্য আরেক রকম সরকার, এটা কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা? না, কোশ্চেনটা ইন্টারেস্টিং নিঃসন্দেহে। জি। এবং বিষয়টা হচ্ছে আমাদের কিছু কমন জায়গা আছে। আচ্ছা, কমন জায়গাটা হচ্ছে আমরা দেশপ্রেম নিয়ে সবাই চিন্তা করি, কোন জিনিসটা দেশের মানুষের জন্য কল্যাণ হবে, দেশের মানুষের জন্য ভালো হবে, এবং এখানে ন্যায় বিচারের জন্য কোনটি যৌক্তিক হবে, দেশের অর্থনীতির উন্নয়নের জন্য কোনটি যৌক্তিক হবে। এবং কমন এই বিষয়গুলোতে আমাদের আসলে খুব বেশি দূরত্ব নেই। জনগণের কল্যাণের প্রশ্নে, দেশের কল্যাণের প্রশ্নে, এবং আমাদের পিসফুল পাওয়ার ট্রানজিশনের ক্ষেত্রে দেশের রাষ্ট্র সংস্কার বলি, সংবিধান সংস্কার বলি, যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলাপ আলোচনা হয়েছে, এবং আমরা দেখেছি যে এই বিষয়গুলোতে খুব বেশি মতপার্থক্য নেই। তো সেই কমন জায়গাগুলোকে বেস ধরেই কিন্তু আমরা মূলত সমঝোতাটা করেছি, এবং সেক্ষেত্রে এই উইন উইন সিচুয়েশনটা সামনে রেখেই যদি আমরা সরকার গঠন করি, এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আসবে।
তো এখন সেখানে মনে করেন একটা ছোট হ্যাঁ, প্রশ্ন ছিল ফয়সাল ভাই। প্রশ্নটা রাইট, হচ্ছে যে আপনি জি, যেসব জায়গাগুলি কথা বলছেন, কমন জায়গা, দেশপ্রেম, দেশের কল্যাণ, ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়ন, এই কমন জায়গাগুলি তো গত সরকার, গত রেজিমের সময় আমরা এই কথাগুলি সবচেয়ে বেশি বলতে শুনছি যে দেশপ্রেম, দেশের কল্যাণ, ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদেরকে থাকা দরকার, আমাদের কোনো বিকল্প নাই, আমরাই থাকবো, এবং এই করতে করতে তারা স্বৈরাচারী হয়েছে। আমি ওই জায়গাও যেতে চাই না, না, আমি ওই জায়গাও যেতে চাই না। জি, আপনাদের আসন সমঝোতার মধ্যে আপনাদের আনকমন জায়গা কোনটা? মানে যেই কারণে আমি বলতেছিলাম, আমি কিন্তু আনকমন জায়গাগুলি জানি, এবং যেই কারণে হচ্ছে আপনারা বলেন, সরকার গঠন করলে, বলেন আনকমন। আপনারা হ্যাঁ, সরকার গঠন করলে নোয়াখালীতে আর রংপুরে দুই ধরনের সরকার হবে। না না না, দুই ধরনের যে সরকার যদি হবে যদি না, আপনারা একমত না দুই হয়। ধরনের, না না, দুই ধরনের সরকার হবে না। এবং আনকমন জায়গাগুলো আপনি যেমন জানেন, সে আনকমন জায়গাগুলোর ব্যাপারে আমরা অ্যাওয়ার আছি। ওকে। যেহেতু আমরা আনকমন জায়গাগুলোর প্রশ্নে আমরা সচেতন আছি, এবং সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা সচেতনতার সাথেই অ্যাভয়েড করছি, এবং নিঃসন্দেহে সামনেও সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। যে কমন জায়গাগুলোকে ধরেই যদি আমরা কাজ করি, এবং আনকমন জায়গাগুলিকে আনকমন যে আনকমন জায়গাগুলো আছে, জায়গাগুলিকে যে আপনারা অ্যাভয়েড করতেছেন, সেইটার একটা বড় জি, কারণ হলো আপনারা আসলে ঢোলের দুই দিকেই বাড়ি দিতে চান। যদি আমি একিউজ করি যে আপনারা আসলে কোনো সমর্থকদেরই হারাতে চান না, এইটা কি একটা কারণ হতে পারে যে সেই জন্য আপনাদের পজিশন আপনারা একটু ভেগ রাখছেন? না না না, আমি যদি মিনিমাম কমন জিনিসগুলো যদি এক জায়গায় করি, আপনি যদি না, সেট এগুলি তো সবগুলি কথার কথা। দেখেন, দেশপ্রেম, না না, কথার দেশপ্রেম, কথা না তো, দেশপ্রেম একটা কথার কথা, কথা, ন্যায়ের দেশের কল্যাণ একটা কথার বার্তা, ন্যায় বিচার একটা কথার কথা, অর্থনৈতিক উন্নয়ন, এগুলি কথার কথা, এগুলি না কোনো না, স্পেসিফিক কথা না, কিন্তু এগুলি কোনো অবশ্যই পলিসির কথা স্পেসিফিক না আছে। কিন্তু। না, পলিসিও এখানে আছে। জি, দেশ তো হাওয়ার উপর ভাসছে না, দেশ রাইট। তো এক্সিস্টিং অনেকগুলো পলিসি নিয়ে অলরেডি যাচ্ছে, এবং সেই পলিসির জায়গাগুলোতে সংস্কারের প্রশ্নে অনেকগুলো বিষয় ইতিমধ্যে মতামত দেওয়া হয়েছে, এবং সেই জায়গাগুলোতে আমরা মনে করি অলরেডি আমরা একমতে আছি। এবং নতুন নতুন পলিসি নির্ধারণের ক্ষেত্রে এবং নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কথার কথা একটা জিনিসে আমি 100% একমত আছি, কেউ 70% আছে, ওকে। এবং হয়তো আমাকে কিছু ক্ষেত্রে 30% ছাড় দিতে হবে। এই যে আচ্ছা, জায়গাগুলোকে আমি একদম স্পেসিফিক মোটামুটি প্রশ্ন করি, ডক্টর কাস্টমাইজ ফয়সাল, করা আপনি সম্ভব। ডক্টর ফয়সাল আপনি জি, অনেক স্মার্ট মানুষ, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নারী নীতি, শিক্ষানীতি, এই রাষ্ট্রের যে অর্থনৈতিক পরিচালনার শক্তি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে সিস্টেম, সেগুলিতে আপনারা একরকম আছেন? হ্যাঁ, আপনি অর্থনৈতিক পরিচালনার ক্ষেত্রে যদি বলেন, কিছু বিষয়ে হয়তো দ্বিমত থাকতে পারে আপনার। আমাদের যে পলিসি, আমরা ইসলামের আলোকে যখন কথা বলি, আমরা বলি যে দেশে ট্যাক্স থাকবে, কর থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় অনেক কর আমরা বাদ দিয়ে দিব, অনেক অপ্রয়োজনীয় ট্যাক্স আমরা বাদ দিয়ে দিব, অনেকগুলো ডুয়েল ট্যাক্সেশনের মধ্যে পড়ে। আবার আপনি আমাদের বাজেটকে আমরা যখন ঘাটতি বাজেটে দিই, আমরা বিদেশি সাহায্য নির্ভর করি। অনেকে বলে যে বিদেশি সাহায্য ছাড়া আপনারা কয়দিন চলতে পারবেন। এইসব বিষয়গুলোতে সুনির্দিষ্টভাবে আমাদের পরিকল্পনা এগুলিতে আছে, আপনাদের সুনির্দিষ্টভাবে পরিকল্পনা আছে, এবং সেটা নিঃসন্দেহে। সেটা খেলাফতে মজলিসের সাথে এনসিপির বা এলডিপির বা জামাত ইসলামের কোনো তফাৎ নাই এইসব আলোচনার মধ্যে, না, রাষ্ট্র পরিচালনা 100% মূলনীতির মধ্যে, 100% না না না, 100% শিক্ষানীতিতে, তফাৎ নাই, এটা তো বলা যাবে না, নারী বলা যাবে না নীতিতে। তো 100% তফাৎ নাই। কিন্তু তফাৎটা অবশ্যই আপনারা বলতে তফাৎ আছে। চাচ্ছেন না, কিন্তু তফাৎটা আপনারা সেই এখন বলবেন না, তফাৎটা তফাৎটা আপনারা আমরা এখন বলবেন বলছি, না, আমরা বলছি সেটা আমরা কাস্টমাইজ করব, সেইটা আপনারা যেগুলো কাস্টমাইজ কাস্টমাইজ করা সম্ভব। রাইট। কিন্তু আমি আশা করবো যে আপনি আপনার শুনতে পাচ্ছেন ডক্টর ফয়সাল। যাই হোক, আমি দুই তিনটা জায়গায় আমি একটু বলি। লাইট অফ দ্য, ওনার নাম লাইট অফ দ্য ওয়ার্ল্ড 6567, তিনি বলেছেন কোশ্চেনটা আমি করেছি, অর্থাৎ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা এটা অ্যাকসেপ্ট করবো কিনা। যাই হোক, আমি একটু জুনায়েদ সাকি ভাই আপনার কাছে আসি। আরেকজন দর্শক, উনার নাম ইন্টারেস্টিং, উনার নাম মহাইমানুল ইসলাম 1294। উনি প্রশ্ন করেছে, খালেদ সাহেব, আপনার দৃষ্টিভঙ্গি এন্টি হাসিনা কেন্দ্রিক, এটা আমি বিগত 8-10 বছর নিয়মিত আপনার শো দেখে বুঝেছি, তবে আপনি এটা অনুধাবন করেন কিনা, হাসিনার রিপ্লেসমেন্টে এই গার্বেজ আসলেও আপনি মানতে রাজি কেন? ভাই ভাই প্রথম কথা শোনেন, আপনি যদি এই প্রশ্নটা আসলে সত্যি আমারে করে থাকেন, সেটার ক্ষেত্রে আমি বলি, আমি ভাই গণতন্ত্রে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ যা চায় ভোট দিয়ে যাকে নির্বাচন করবে, এবং প্রতি 5 বছর পর পর যারা মানুষের কাছে ভোট চাইতে যাবে তাকে আমি মেনে নিব গণতান্ত্রিকভাবে, তার সাথে আমার সমর্থক থাকুক আর না থাকুক। এন্টি হাসিনা বা গার্বেজ এই জাতীয় শব্দ মানে আমি আম নট শিওর। যাই হোক, আমি একটু জনাব জুনায়েদ সাকির কাছে আসি। যে জনাব জুনায়েদ সাকি, আমি যে প্রশ্নটি আপনাকে এটি করে রেখেছিলাম যে গণসংহতি আন্দোলনের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে বিএনপি
আপনি জোট বলছেন না, যুগপৎ আন্দোলনের সঙ্গী বলছেন, সেই ক্ষেত্রে গণসংহতি যে আন্দোলন, সেই আন্দোলনটা তো আসলে একটা মুভমেন্ট। আপনারা তো একটা রাজনৈতিক পার্টির চেয়েও বড় কথা হচ্ছে যে আপনারা একটা মুভমেন্ট। সেটা নানা কারণে, মানে সেটা শুধু রাজনৈতিক বা একটা চেয়ার কেন্দ্রিক, একটা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রিক রাজনীতি আপনাকে করতে দেখেছি বলে আমার মনে হয় না। আমি আপনাকে অনেক বছর ধরে চিনি। তো সেইটা আসলে সামনে আগালো নাকি পিছনে ফিরলো? কেন আমি এই প্রশ্নটা করতেছি, যে আপনি কিন্তু সংস্কারের ক্ষেত্রে শুরু থেকে আপনি কথা বলে আসছেন। মানে এই শুরু জুলাই আগস্টের শুরু না, মানে আমি যদি অন্তত পক্ষে আরো 10 বছরের কথা বলি, 10 বছরে আপনি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা করার জন্য আপনি অনেক কিছুর কথা বলছেন। সেইটার একটা মানে মানে অন্তিম দশা এটা হইল কিনা, জনাব জুনায়েদ সাকি যখন একটা আসনে ইলেকশন করবেন এবং বিএনপি যখন সেখানে কোনো প্রার্থী না দিবেন তখন? ধন্যবাদ। জি তার আগে আপনি একটু আগে যে আলোচনা করছিলেন, আমার মনে হয় একটু মন্তব্য করার সুযোগ জি আমার আছে, জি জি প্লিজ। অধিকারও আছে। জি প্রথমত বিএনপির সাথে আমাদের যে যুগপৎ আন্দোলনের যে কি বলতে আয়োজন কিংবা অ্যারেঞ্জমেন্ট কিংবা শর্ত বোঝাপড়া, এইটা আর সম্প্রতি জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি সহ 11টি দল যে সমঝোতা করেছে, দুটোর মধ্যে গুণগত ফারাক আছে বলে আমরা মনে করি। আমাদেরটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা মেরামত, সংস্কার এবং রূপান্তরের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এক দফার ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলন এবং সেইখান থেকে নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী এই রাষ্ট্র ব্যবস্থা মেরামত পর্যন্ত এই যুগপৎ ধারাবাহিকতাটা কিংবা এই জাতীয় ঐক্যটা বজায় রাখার একটা সমঝোতা। ফলে আমরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আছি। আর এই 11টি দল হঠাৎ করে নির্বাচনের আগে এক ধরনের নির্বাচন, অর্থাৎ একটা নির্দিষ্ট বলতে পারেন বিএনপি অথবা গ্রেটার এই যুগপৎ আন্দোলনের যে 39 দলীয় একটা মানে সমঝোতা, তার বিপরীতে তারা যতটা নিজেদেরকে সংগঠিত করতে পেরেছে, এইটা একটা কোট আনকোট বলতে পারেন অনেকে, আমি সরাসরি বলবো এটা এক ধরনের সুবিধাবাদী নির্বাচনী ঐক্য। এর মধ্যে কোনো ফান্ডামেন্টাল পলিসি লেভেল ঐক্য গড়ে ওঠেনি। আর যদি গড়ে উঠে তাহলে তারা সেটাকে জোটও বলতে পারে, কারণ তারা তো একটা ওই ধরনের মানে ইয়ের মধ্যে যাচ্ছেন যে নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে, কিন্তু নাম কি দিবেন সেটা তাদের নিজেদের ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা কেবলমাত্র একটা নির্বাচনী আসন সমঝোতার একটা ঐক্য, যেন আন্ডারলাইং ঐক্যটা আগেই আছে। এবং সেই ঐক্যটার মধ্যে যেসব উপাদান আছে সেটা যে কেউ প্রিজিউম করতে পারে, যেমন এর মধ্যে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝোঁক আছে, কিংবা একটা মানে যেমন ধরেন রাজনৈতিক দিক থেকে ভারত বিরোধিতার প্রশ্ন, কিংবা এখন যেভাবে আওয়ামী লীগ কিংবা মুজিববাদের প্রশ্ন, এইগুলো প্রশ্নকে অ্যাসাম্পশন হিসেবে তারা রেখেছেন। তো ফলে এইটার যে আসলে বাংলাদেশকে কি চেহারায় দেখাবে সেই জায়গাটা বিশেষভাবে আর্থসামাজিক দিক থেকে এখনো স্পষ্ট নয়। তো বিভিন্ন দলের বিভিন্ন রকম কর্মসূচি আছে, সেটা আমরা হয়তো দেখব। এখন আমরা যে জায়গাটায় যেতে চাচ্ছি যে কেন গণসংহতি আন্দোলন জিএস এর ক্ষেত্রে, এটা যেমন 2002 সালে আমরা যখন যাত্রা শুরু করি তখন পলিটিক্যাল পার্টি না, আমরা একটা মুভমেন্ট হিসাবে পরিষ্কার আমাদের ঘোষণাপত্রের ব্যাখ্যা ছিল যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল রূপান্তর ঘটিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেটা একটা নতুন মানে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করবে। একটা সংবিধান সভার নির্বাচন হবে এবং তার মধ্যে দিয়ে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে এবং জনগণের আকাঙ্ক্ষার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে। তো এটা ছিল আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন সময় কাজ করেছি। কখনো বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলেছি, কখনো বলেছি যে একটা নতুন জাতীয় সনদ দরকার, বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর দরকার, আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এখন এই যে বিভিন্ন সময়ে আমরা স্লোগানগুলো তোলা, এইটার মূল লক্ষ্যটা ছিল যে বিদ্যমান ব্যবস্থাটা দিয়ে হবে না, এবং এইটা এই পরিবর্তনটার আওয়াজটা প্রোগ্রাম্যাটিক্যালি শেষ পর্যন্ত আমরা যখন থেকে তুলে আসছি, 14 সালে আমরা তোলার চেষ্টা করেছি, তখন অতটা গুরুত্ব পায় নাই। 18 সালে যখন জাতীয় কনভেনশন তৈরি হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, যেখানে বিএনপিও যোগ দিয়েছিল, সেখানে আমরা উত্থাপন করেছি নতুন জাতীয় সনদ দরকার, এই বন্দোবস্ত, এই কর্মসূচিগুলো দরকার, কিন্তু সেখানেও এটা গুরুত্বের সাথে অনুধাবিত হয়নি।
কিন্তু 18 সালের নির্বাচনের পরে এমনকি বড় দলও বুঝতে পারছে বিদ্যমান ব্যবস্থাটিকে একটি নির্বাচন আর সম্ভব না। ফলে এই প্রোগ্রাম কিন্তু ওই একই দলগুলো দেখেন আবার একমত হয়েছে এবং তারা একটা রাষ্ট্র ব্যবস্থার সাংবিধানিক পরিবর্তন ঘটাতে হবে, ক্ষমতা কাঠামোর বদল ঘটাতে হবে, এইটাকে সেন্টার অফ প্রোগ্রাম করা, এই সেন্টার অফ অ্যাকশন এটাকে নিয়ে আসা, এই জায়গাটাতে এসেছে। সো পরিস্থিতি বাধ্য করেছে পুরো জনগোষ্ঠীকে এই দিকে যেতে। এবং অভ্যুত্থান, রক্তস্নাত অভ্যুত্থানে আমাদের ইভেন তরুণরা, আমাদের ছাত্ররা যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিল, তারাও কিন্তু এর অনেকগুলো স্লোগানকে ধারণ করেছে, নতুন বন্দোবস্তের কথা বলেছে। তার মানে হচ্ছে যে আমরা একটা জাতীয় মুহূর্তে এসেছি। এর সাথে তুলনীয় হতে পারে, যদিও আমি মনে করি যে 72 সাল আরো অনেক বড় ঘটনা ছিল। 1971 সালে যখন রাষ্ট্রপতন হয়েছে, 72 সালে ছিল একটা এই রাষ্ট্রটাকে পরিগঠন করা, সেটা একটা জাতীয় কর্তব্য। আমি 30 সেকেন্ড দেন। সেই যে পরিগঠনের কর্তব্যটা জাতীয়ভাবে করা দরকার ছিল, সেই সময় আমাদের রাজনৈতিক দলগুলো ওই জাতীয় কর্তব্য পালন করতে পারেন নাই। বড় দলও পারেন নাই, যারা নতুন বিদ্রোহ করেছেন তারা চেষ্টা করেছেন কতটা আমরা জানি না, হয়তো তারাও ফেল করেছেন। কিন্তু এখনো এই মুহূর্তে 24-এ এসে, 24-এর অভ্যুত্থানের পরে আমাদের সামনে কর্তব্য দাঁড়িয়েছে জাতীয় পুনর্গঠনের কর্তব্য, এবং সেইটাতে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা। মনে রাখবেন, এটা কিন্তু রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্ন। রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্নে আমরা বারবার বলেছি যে রাজনীতির নিয়মটা কি হবে সেটা আসেন ঠিক করি, সবাই মিলে ঠিক করি। আর আর্থসামাজিক যে পার্থক্য সেটা বিএনপির সাথে আমাদের আছে, তারপরেও 31 দফায় কিন্তু আর্থসামাজিক অনেকগুলো কর্মসূচি আছে। বিএনপি যদি সেগুলো পালন না করে, আমার কথাটা শেষ করতে দেয়, বিএনপি যদি সেটা পালন না করে, অনুসরণ না করে, বিএনপির সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। ফলে আমরা কিন্তু একটা পলিটিক্যাল জায়গা আছি। মনে রাখা দরকার যে আমরা খুদকুড়ো খাওয়ার জন্য রাজনীতিতে আসিনি এবং রাজনীতিতে আমরা যাব না। এইটা স্পষ্টত রাজনৈতিক ব্যাপার, জাতীয় কর্তব্যের প্রশ্ন। যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে তারা মনে করে যে ও আচ্ছা অমুক দলের সাথে আমাদের যাওয়াটা মানে হচ্ছে ও তাহলে তো লেজুর হয়ে গেল। এগুলো সব পুরনো বন্দোবস্তের, কখন ঐক্য দরকার, কখন বিরোধ দরকার, এইটা উপলব্ধি না করে যে কোনো মূল্যে বিরোধ অথবা আত্মসমর্পণ, এটাই পুরনো বন্দোবস্ত। সাকিব ভাই, কেন আমি এটা বলতেছি, আপনি যে পরিক্রমাটার কথা বললেন, আন্দোলন থেকে শুরু করে যে পরিকল্পনার কথা বললেন, যে রাষ্ট্র সংস্কার, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, কেন এরকম এটা করতে দিবে না, যতগুলি এইটা বললেন, এবং যেই কারণে আপনি বিএনপি সহ আরো 5টা দলকে আপনার সমমনা ভাবতেছেন, আপনার ওই সংজ্ঞায়নে তো জামায়াতে ইসলামীও কোয়ালিফাই করে। আপনি কিন্তু এখানে পিক এন্ড চুজ করতেছেন। আপনি জামাতে করে না, কেন করেন আপনি বলেন তো? আপনি যেগুলি বলছেন সেগুলি মধ্যে জামাতে ইসলামী কেন করে না? না, যেগুলো বলবো আমি। আপনি একটু আমাকে একটু প্রিলুডটা একটু বলবেন যে আপনি যেগুলি বলছেন সেগুলির মধ্যে জামাত ইসলামী কোনটাতে কোয়ালিফাই করে না? জামাত ইসলামী কি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে শামিল হয় নাই? জামাত ইসলামী কি নতুন রাষ্ট্র সংস্কারের কথা বলে নাই? জামাত ইসলামী কি বলে নাই যে আমাদের এখন এই সরকারের জবাবদিহি সুনিশ্চিত করার জন্য আমাদের এই 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 প্যারামিটার করা দরকার, যেগুলি আপনার কথার অনেক সময় আমার কাছে একও মনে হয়েছে, সেগুলি কি তারা করে নাই? এই মুহূর্তেও আপনি যেগুলি বললেন, আমি কিন্তু করেছে, আবার কি করে নাই সেটা বলছি। আপনি 1 মিনিট একটু বলেন তো যে কি করে নাই, 1-2 মিনিট। তাহলে আমি এটা বলতে হলে আমাকে 1 মিনিট হবে না। তাহলে কি আপনার কাছে আবার ফিরে আসবো? তাহলে কি আপনি ফিরে আসেন? তাহলে আপনি এই প্রশ্নে কথা বলতে চাই। হ্যাঁ, তাহলে আপনার এই যে আপনি মনে করলেন, কারণ বিএনপির সাথে তো আপনার কোনো আদর্শিক জোটও না, কেন আমি জামাত জোটে নাই, কেন বিএনপির সাথে নেগোসিয়েশন আছে, আমি পরিষ্কার করতে চাই। এক্স্যাক্টলি। আমি একটু ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল আপনার কাছে আসতে চাই। ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আমি যে বিষয়টি আপনাকে খেয়াল করতেছি সেইটি হচ্ছে যে এই এনসিপি নেতাদের মধ্যে থেকে যারা আসলে নির্বাচনের সমন্বয়ক যিনি আছেন, আমি জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি অভিযোগ করেছেন যে এই সরকারের মধ্যে এই সরকারের মধ্যে থেকে আসলে যেটাকে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এক ধরনের আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা এইটাও দেখতে পাচ্ছি যে এই আপনাদের জোটে আছেন একজন খেলাফত নেতা মাওলানা মামুনুল হক, তিনি আমাদের সাথে অনুষ্ঠানে বলেছিলেন যে জামায়াতের সঙ্গে ইসলামের মৌলিক বিষয়ে মিল আছে, কিন্তু আকীদাগত কিছু তফাৎ আছে রাষ্ট্র শাসন ব্যবস্থার ভিন্নমত নিয়ে। আমি দুটি প্রশ্ন যদি একসাথে করতে চাই, যে আপনাদের দলও আসলে এইটি মনে করে কিনা যে এই সরকারের সময় একটা সুষ্ঠু নির্বাচন করা আসলে সম্ভব না? 2 হচ্ছে, আচ্ছা আমি জি, আর 2 হচ্ছে আপনার দলের সাথে যেহেতু নামটি আছে, সেই তো আপনারা রাষ্ট্র ব্যবস্থা বা পরিচালনায় আসলে আপনারা আলটিমেটলি একটি খেলাফত নির্ভর রাষ্ট্রই করতে চাইবেন কিনা? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে জুনাইদ সাকিব ভাইয়ের একটা আপত্তিজনক কথার জবাব দিই।
উনি আমাদের নির্বাচনী ঐক্যকে বলছেন যে এটা সুবিধাবাদী একটা বিষয়াদি। তো আসলে আমি শুরুতেই বলেছি এখানে আমাদের প্রত্যেকের নিজ নিজ স্বাতন্ত্র্য অবস্থা বজায় রেখে আমরা সমঝোতাটি করেছি। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নির্বাচনী ইশতেহার আছে, যেটার কাজ চলছে। আর উনি বলেছেন যে ওনারা 31 দফার আলোকে কাজ করছেন। ওনাদের নিজেদের নির্বাচনী ইশতেহার আছে কিনা আমরা জানি না। যদি হয় তাহলে ওনার কথার মধ্যে বৈপরীত্য আছে, এবং সেই জায়গায় একটা দলের প্রধান হয়ে উনি আমাদেরকে এভাবে সুবিধাবাদী এই কথাটা উনি বলতে পারেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু আমি স্পষ্টভাবে এই কথার মধ্যে ফয়সাল ভাই, আমি এই কথার মধ্যে অসুবিধা দেখি হ্যাঁ। না এই কারণে, আপনি কি একটা অসুবিধাবাদী সংগঠনে যাবেন? না আপনার না সুবিধার জন্য এখানে তো আপনি আপনি যাবেন, এই সুবিধা তো ভালো কথা। না না মানে আপনি যদি ঘটনা হইতেছে যে শাব্দিক মানে না, এটা No, সাকিব ভাই কেন বলছে আপনি এটা আমি একটা- জানি না, কিন্তু আপনি- আমার কাছে আপনি মনে হয় যদি যে আমার শাব্দিক যেদিকে ব্যাখ্যা সুবিধা, করেন। আমার যেদিকে সুবিধা সেদিকে আমি যাব। না, এটা সাকিব ভাই ও সাকিব ভাই সুবিধার দিকেই যাবে। সেই প্রশ্ন আমি সাকিব ভাইকেও সুবিধা, করছি যে আপনি কেন জি। বাংলা শব্দ সুবিধা আর সুবিধাবাদী দুইটা কিন্তু এখন এক অর্থ মিন করে না। সুবিধাবাদী শব্দটা এখন ওকে, নেগেটিভ অর্থ এটা মিন করে। আপনি এটা এটার নিশ্চয়ই সাকিব ভাই ব্যাখ্যা করবেন আর কি, সেটা নিশ্চয়ই জি, সাকিব ভাই তো ব্যাখ্যা করবেন। সেজন্য আমি যেটা বলছি যে ওনাদের নিজস্ব ইশতেহার আছে কিনা আমি জানি না। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোর কথা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, গণতান্ত্রিক রূপান্তর, অনেকগুলো স্বপ্ন ওনাদের ছিল, কিন্তু সেগুলো সব বাদ রেখে এখন আপাতত ওনারা এই জোটটা করেছেন। যদি ইশতেহার না থাকে ধরা যায়, তো এটাকে আমরা আসলে কি বলবো? ওনারা তো আমরা জোটই আমরা করেন, বলছি ওনারা তো যে বলতেছে ওনারা জোটই করেন নাই। উনারা জোটই ব্যাপারটা করেন এরকম নাই, তাইলে- বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের Right. প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আমি তো মাথাল সেটা মাথায় মানলাম। নির্বাচন করবে, আর আমি ওই সেটা জায়গায় মানলাম। বিএনপি নির্বাচন করবে না। ব্যাপারটা হচ্ছে আমি এরকম। সেটা মানলাম, উনি ওনার সুবিধা অনুযায়ী সেটা করুক, সেটা সমস্যা নাই, কিন্তু হ্যাঁ। সেটাকে আমি সুবিধাবাদী বলছি না। কিন্তু আমাদের নিজস্ব প্রত্যেকের নিজস্ব অবস্থান বজায় রেখেই আমরা নির্বাচনী ঐক্যটা করেছি। এটা সম্ভব না ভাই। সুতরাং এটা আমাদের সম্ভব একটা- না, নিজস্ব না, অবস্থান বজায় রেখে এটা- নির্বাচনী ঐক্য করা সম্ভব না। এটা সোনার পাথর বাকি। অবশ্যই সম্ভব, না অবশ্যই সম্ভব, অবশ্যই ভাই, সম্ভব। আপনি এই আমার অর্থে চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আপনি সবচেয়ে ভালো জানেন যে এটা সম্ভব না। আমি বলি সম্ভব, বাকি আপনার প্রশ্নের মানে জবাব দিয়ে আমি দিই। বলি এটা একটা কৌতুকের সাথে তুলনীয়। এই কৌতুকটা কি যে না, না। যে ওই রেলের আপার বার যাবে হচ্ছে কলকাতা আর লোয়ার বার যাবে চিটাগাং, এটা তো হবে না। না, এটা তো ওই যে পাকিস্তানি আমলের একটা গল্প, জি, জি। যেটা উপরের উপরের জন মনে করছেন তিনি চিটাগাং যাবেন, নিচের জন মনে করছেন তিনি ঢাকা যাবেন, জি উঠছেন তিনি ফেনী জি থেকে। জি তো উনি যেই ভদ্রলোক এই কৌতুকটা করেছেন তিনি বলেছেন যে এই ট্রেন ব্যবস্থার এত বৈপ্লবিক পরিবর্তন হলো যে একই ট্রেনে এভাবে দুই আদর্শিক জায়গায় জোট যাওয়া না যায়। হয়ে সমঝোতার জোট হচ্ছে, আদর্শিক জোট না হয়ে স্বাতন্ত্র্য বজায় রাখে জোটটা অনেকটা ওরকমই। আপনি যাবেন, না, আপনার আমি বলি সরাসরি বলি হচ্ছে- ডক্টর ফয়সাল, আপনার আমি সরাসরি বলি, আপনি খেলাফত করবেন, দিক থেকে আপনি বলেন। খেলাফত করবেন, জামাত ইসলামী কখনো খেলাফত করবে না। Right. আপনারা দুজন এক জায়গায় কেমনে যাবে? না না, এক জায়গায় কিভাবে যাবে সেটা বলি। আমি তো এখন এককভাবে ক্ষমতায় যাচ্ছি না। যেহেতু আমি এককভাবে ক্ষমতায় যাচ্ছি না, সেহেতু আমি বলছি যে যে কমন জায়গাগুলো আছে সেই জায়গাগুলো রেখেই দেশ পরিচালনা হবে। আমি যদি এককভাবে ক্ষমতায় যাই তখন তো আমি বলবো যে এমন একটি কল্যাণ রাষ্ট্রের কথা যেটা নবুয়তের আদলে প্রতিষ্ঠা হয়েছিল, যেটাকে আধুনিক রাজনৈতিক ভাষা আপনি যেভাবে বলেন, ইসলামের রাজনৈতিক পরিভাষা সেটাকে খেলাফত বলে। সেটা নিশ্চয়ই ওই খেলাফত না যেটা আমরা বিভিন্ন সময় আইএস এর মাধ্যমে দেখেছি, যেটাকে মানে কতক্ষণ পর্যন্ত সিমিলারাইজ সেই করে যেভাবে খেলাফতটা বলা হয়। কতক্ষণ পর্যন্ত? প্রথম 4 জন খোলাফায়ে রাশিদিন, না তারপরও কোন পর্যন্ত মেইন ওই খেলাফতটা? স্ট্যান্ডার্ডটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন। তা আপনারা স্ট্যান্ডার্ড খোলাফায়ে রাশিদিনের ওটাই। অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চান? সেটার আদলে সেটা হবে স্ট্যান্ডার্ড, সেটাকে ওকে, বজায় খোলাফায়ে রেখে আপনি রাশিদিনের মধ্যে নিঃসন্দেহে এখন খোলাফায়ে রাশিদিনের 4 জন 4 রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি এটা নিয়ে আপনার সাথে আলাদা তর্ক হতে পারে। করতে পারি। এর মধ্যে আপনারা অবশ্যই কাকে তর্ক অনুসরণ করতে করতে পারবো চান? আমরা। আমরা না, কাকে না, অনুসরণ এখানে- করতে চান? এখানে একক কোনো, আমি যেটা বলি এটা যদিও অনেক বড় একটা একাডেমিক বিতর্কের বিষয়, কিভাবে আপনার পাওয়ার ট্রানজিশন হবে, যেটা মনে করেন যে আমাদের যে এই সাধারণ যে বিধিবিধান, এই কিছু কিছু বিষয় যেটা আরবের জন্য যেটা প্রযোজ্য সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কিছু কমন জিনিস আছে সেগুলো সব জায়গায় সমান। না, আপনি কিন্তু নামাজের কোরআন- কথা যদি কিন্তু- বলেন, কিন্তু 5 কোরআন ওয়াক্ত সব নামাজ সব জায়গায়- জায়গায় সমান। কিন্তু কোরআন সব জায়গার জন্য প্রযোজ্য। কোরআনও সব জায়গায় সমান। সব জায়গায় কোরআন প্রযোজ্য। সব জায়গার জন্য সমান। আরবের জন্য কিন্তু প্রযোজ্য এমন না, আমাদের একটা- জন্য প্রযোজ্য না, এটা আবার কোনটা? না না, কোনটা আমি বলি, মনে করেন যে উদাহরণ দেওয়া হয়, কিছু কিছু বিধান আছে, নির্দিষ্ট বিধান, এটা ফিক্সড 5টা, কিন্তু এর বাইরে যত ধরনের বিধান আছে, সেটা বিচার ফয়সালার ক্ষেত্রে হোক, অপরাপর বিষয়াদি হোক,
এটা হচ্ছে লোকাল দেশের আবহাওয়া, জলবায়ু সবকিছু সেখানে বিবেচনা করা হয়। ডক্টর ফয়সাল, আপনি এবং খুব ভালো সেখানে- করে জানেন যে জি। বিধিবিধানের ক্ষেত্রে ফিক্সড পাঁচটা যে আপনি বলতেছেন, সেই ফিক্সড পাঁচটা বলে কোনো জিনিস আসলে এক্সিস্ট করে না। সেই ফিক্সড পাঁচটাও Correct. অনেক কিছুর উপর ডিপেন্ড করে না। আপনি আপনি নিঃসন্দেহে। আপনি আপনি ঠিক আছে। আপনি আল আজহারে আর মদিনা বিশ্ববিদ্যালয়ে একসাথে করতে পারবেন না, অনেক না, বিষয়তেও আল আজহারকে করতে পারবো না, কিন্তু আল আজহারে একসাথে 4টা মাযহাব একসাথে পড়ানো হয় আল আজহার। হ্যাঁ পড়ানো হয়, কিন্তু চারটা- কিন্তু ও হ্যাঁ, কোনভাবে পরিচালিত হবে সেটা দিয়ে আপনি মদিনা বা মক্কার সুরারে একসাথে করতে পারবেন না আপনি। না, আপনি সেক্ষেত্রে আপনি যেটাই ফলো করবেন পূর্ণাঙ্গ ফলো করতে হবে আপনাকে। আপনি যেই স্কুল অফ থট ফলো করবেন সেটা আপনাকে পূর্ণাঙ্গ ফলো করতে হবে। আচ্ছা, সেটা আমরা তো অন্য বিষয়, সেটাতে আমি যাচ্ছি না। আপনি যে প্রশ্নগুলো করছিলেন, একটা প্রশ্নের জবাব মনে হয় ইতিমধ্যে হয়ে গেছে। একটা প্রশ্ন দ্বিতীয় জবাব দেওয়া হচ্ছে, যেটা দ্বিতীয় হচ্ছে যে আপনি সরকার হ্যাঁ। আসলে ঠিকমতো ইলেকশনটা করবে কিনা বা ইলেকশনটা করার ক্ষেত্রে করবে কিনা, সরকারের- হ্যাঁ। আসলে দেখেন যে অতীতে প্রশাসন যেভাবে ইচ্ছামতো দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল, দেশের মানুষ যেভাবে ভোট দিতে পারে নাই, এবং যে অবস্থা মানুষের মধ্যে যে এরকম কঠিন অবস্থা তৈরি হয়েছিল, সে অবস্থার পরিবর্তন 24-এর অভ্যুত্থানের পর মানুষের মধ্যে সে আশাবাদ জাগ্রত হয়েছিল, এবং মানুষ স্বাভাবিকভাবে আশাবাদী হয়ে অনেক বেশি আশা করে ফেলেছিল। এখন বর্তমান সময়ে এসে আমরা সাম্প্রতিক কিছু আচরণের কারণে জনগণের মধ্যে কিছু সন্দেহ তৈরি হয়েছে। Okay. আমাদের মধ্যেও কিছু সন্দেহ তৈরি হয়েছে। সেগুলো যেমন কিছু নিরাপত্তাহীনতা, নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। সেটা হাদি ইস্যুর কথা বলেন, তারপর আপনি এই যে স্বেচ্ছাসেবক দলের একজন জয়েন্ট সেক্রেটারি, তাকে খুন করা হলো। তো এই যে রুট লেভেলে অহরহ অনেকগুলো ঘটনা ঘটছে, যেগুলো নিউজ পত্রিকায় বরাবর আসছে, এবং সরকারের পক্ষ থেকে এটা কতটা ভয়াবহ হলে হয় যে সরকার অফার করছে যে গানম্যান নেন, এভাবে এটা করেন, এটা করেন। তো এতে করে পরিস্থিতি বোঝা যাচ্ছে যে নিরাপত্তার যে ঝুঁকিটা তৈরি হয়েছে, এতে করে প্রথমত একটা সংশয় তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে রিটার্নিং অফিসাররা, জেলা প্রশাসকরা যেই আচরণ দেখিয়েছে এবার, আমরা খুবই আতঙ্কিত এই বিষয়টা নিয়ে। যেমন ধরেন যে যাচাই বাছাই, একই ধরনের ইস্যু, একই প্রবলেম, এক জায়গায় ছেড়ে দেওয়া হলো, অন্য জায়গায় অন্য প্রার্থীকে আটকিয়ে দেওয়া আমার হলো। মনে হয় যে আপনি আপনার পয়েন্ট একদম পারফেক্টলি মেক করছেন। আমি একটু সাকিবের কাছে আসি। সাকিব ভাই, দুইটা প্রশ্ন আপনার সম্পর্কে একটা মন্তব্য করছেন ডক্টর ফয়সাল, সেটাও নিশ্চয়ই আপনি বলবেন। দুইটা প্রশ্ন তিনি তুলছেন। শেষে বলে দিই, আরেকটা কথা বলে দিই, আমার আসনে আমি ফেনী 2-তে ইলেকশন করেছি, সেখানে ফেনী 3-এ আব্দুল রাওয়াল মিন্টু সাহেব সেখানে ইলেকশন যাচাই বাছাই পর্বের সময় উনার যখন বলা হলো যে এটা বৈধ, সাথে সাথে সবাই তার লোকরা তো তালি দিচ্ছে, সাথে সাথে ওখানে প্রশাসনের যারা ছিল, পুলিশের যারা ছিল, সবাই সমানে তালি দেওয়া শুরু করছে। এই ঘটনা এক জায়গায় না, আরো কয়েক জায়গায় কিন্তু ঘটেছে। পুলিশের সবাই তালি, আমি এটা দেখছি ভাইয়া। মানে ঘটনা হইতেছে যে এই পুলিশের একজন সদস্য, তাও তাকে খুব তরুণ সদস্য মনে, তিনি পেছনে দাঁড়াইছিলেন, মানে তিনি তালি দিয়ে ফেলছেন, সেইটাতে বোঝা গেল পুরো পুলিশ প্রশাসন তার পক্ষে। এটা আমি মানতে রাজি না। আচ্ছা, এইটা একটা উদাহরণ হিসেবে বলছি। আমার কাছে মনে হয় এটা আচ্ছা, মানতে রাজি না, এবং তিনি খুবই মানে এরকম কোনো সিগনিফিকেন্ট পুলিশ অফিসারও না। এখন মানে নানা জায়গা থেকে নানা কিছু ব্যাখ্যা করলে এখন হয়তো এরকম হইতে পারতো, আপনি যেরকম একটা ভালো লোক, এরকম হইতে পারতো যে অন্য আপনার প্রতিদ্বন্দ্বীর কোনো ক্ষেত্র আপনি একটু খুশি হইলেন। এখন আমি এটা টেলিভিশনে দেখাইলাম যে উনি তো তার প্রতিদ্বন্দ্বীর ইয়াতে খুশি হয়ে যায়। মানে আমি বলতেছি যে সেটা তো আলাদা, আপনার এটা প্রতিদ্বন্দ্বী আবার আপনার বন্ধু হতে পারে, রাইট। সেটা তো অন্য বিষয়। খুবই কাটকর, মানে উনি হাততালি দিয়েছেন। যাই হোক, তবুও মানে পুলিশদের মধ্যে অতি উৎসাহ তো দেখা যাচ্ছেই। এটা সাকিব ভাই মানে এটা কথার কথা আমি সিম্পটম হিসেবে বললাম, আরো তো অনেকগুলো ঘটনা আছে। রাইট। সাকিব ভাই এগুলি জবাব দিবেন যে প্রশাসনের ক্ষেত্রে একই রকম কারণে প্রশাসন দুই রকম আমি আচরণ শুরুতে করতেছে এটা কিনা। করি। সাকিব ভাই দুই তিনটা জিনিস একটু আপনাকে এই প্রস্তাবনাটা করে নিতে হবে। আপনার কাছে তো সবগুলি আছে, আমি খালি যে দর্শকদের মধ্যে একজন, ওনার নাম অল স্টার BD24, তিনি বলছেন যে খালেদ ভাইকে একজন দেশপ্রেমিক হিসাবে ভালোবেসেছিলাম, বাট 5 তারিখের পর থেকে ধীরে ধীরে বুঝতে পারলাম আপনি সেই ইন্ডিয়ান মাল। থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলাম যে মানে আমাদের জরিপের জন্য একটি প্রশ্ন করেছিলাম যে সরকার একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, এতে পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি হচ্ছে মন্তব্য করেছিলেন জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। এই অভিযোগ সঠিক করে বলে মনে করেন কিনা দর্শকেরা? শতকরা 78% মনে করেন যে এই কথা সঠিক, শতকরা 22% মনে করেন যে এটি সঠিক না। 44,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আর আরেকটু খালি বলে নেই, উনি হচ্ছেন আওয়ান্দি, তিনি বলছেন যে খালেদ ভাই, তিনি বলেছিলেন যদি ওনারা এককভাবে ক্ষমতায় যান তাহলে খেলাফতের 80 দিনের আমলে রাষ্ট্র পরিচালনা করবেন। আপনি তো কথাগুলি পেঁচাচ্ছেন, আমার কিছু বলার নাই। আবার পড়েন, আমি আবার বলবো যে আবার পড়েন।
যে ডক্টর ফয়সালের সাক্ষী রেখা বলতেছে ইসলামের ইতিহাসে আবার পড়েন ভাই, তাহলে একটু সুবিধা হবে। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আমি আসি, অনেকগুলি প্রশ্ন আছে। প্রথমে আমি আমার ডক্টর ফয়সাল আমার সহালোচক যে কথাটি শেষে তুললেন প্রশাসনের যে প্রসঙ্গ, আমি খুবই মানে যাকে বলে যে একই সুরে শক্তভাবেই বলবো যে প্রশাসনকে তার নিরপেক্ষতা এবং তার কর্তব্য পালনের পরীক্ষা দিতে হবে, এবং এই সরকার যদি এটাতে ব্যর্থ হয় তাহলে তারা আসলে সরাসরি আমাদের এই রক্তস্নাত অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বলতে পারেন বিশ্বাসঘাতকতা করবে। কাজেই আমাদের প্রধান এই যে এতটা লড়াইয়ের মূল জায়গা কিন্তু হচ্ছে যে ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এটা যাতে বাংলাদেশে না থাকে। ফলে একটা সুষ্ঠু নির্বাচন এটা যে কত প্রয়োজনীয় সেইটা আমাদের বোঝা দরকার। এবং রাষ্ট্র এই গভর্নমেন্টের প্রধান সমালোচনার জায়গা হচ্ছে যে তারা এই যে পুরো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, বিশেষত প্রশাসন, পুলিশ এবং অন্যান্য সংস্থা যারা ইলেকশনের সাথে খুব যুক্ত, তাদেরকে যে এফেক্টিভ কার্যকর করে তোলা, এবং তারা যদি চান যে একটা সুষ্ঠু নির্বাচন সেটাকে যে তারা বাস্তবায়ন করবে, সেই জায়গায় পৌঁছাতে পারছেন না। আমরা লটারির মাধ্যমে দেখছি, তারপরেও কোথায় কোথায় এই রকম অভিযোগগুলো উঠছে। এবং বিএনপির মোটেই উচিত হবে না যে এই জিনিসটা ডিফেন্ড করা, কেননা এটা মনে রাখা দরকার যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এবং বিএনপি যদি মানে জয়লাভ করে তাহলে এই পুরো অনার্সটা তাদের ঘাড়েই যাবে। সুতরাং সব দিক থেকেই, এবং সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। মানে হয়তো রাজনৈতিকভাবে বিবাদমান আপনি একটা আপেক্ষিকভাবে জয়লাভ করতে পারেন, যে আপনি হয়তো সরকারের উপর প্রথম থেকে একটা চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু জাতীয়ভাবে এটা মনে রাখা দরকার যে আমরা এত বড় অভ্যুত্থানের পরও একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি না, এইটা আমাদের জন্য মোটেই কোনো গৌরবের ব্যাপার হবে না। ফলে আমি ওনার সাথে একমত যে এখন থেকেই গভর্নমেন্টের উচিত যে কোনো সিমটমকেও গুরুত্বের সাথে নেওয়া, কারণ সিমটমই কিন্তু মূল রোগের কে প্রকাশ করে নানাভাবে। তো সেইটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে দেখুন, উনি যদি মানে ব্যক্তিগতভাবে কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ আমি সুবিধাবাদী কথাটা একটা রাজনৈতিক টার্ম হিসেবে ব্যবহার করেছি। মানে যখন ধরেন পলিটিক্যাল জায়গাটা স্পষ্ট না, যেমন উনি বলছেন যে আমাদের কোনো কর্মসূচি, অভিন্ন কর্মসূচি নাই কেন? মানে অভিন্ন কর্মসূচি ছাড়া আপনার সমঝোতা হয় কিসের ভিত্তিতে? যেমন আমরা বিএনপি কিন্তু এরকম বলেছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আসেন আমরা যে লড়ি, আমরা কিন্তু বলেছি না এভাবে আমরা লড়তে পারবো না। আপনি কি টার্মসে লড়বেন, কি লক্ষ্যে লড়বেন, সেটা আমাদের সাথে পরিষ্কার করতে হবে। এবং সেটা পরিষ্কার হয়েছে অফকোর্স তখন আমরাই তো পরিষ্কার না, বিএনপি কি টার্মস না, আপনি পরিষ্কার না হতে পারেন, আমরা পরিষ্কার ছিলাম এবং জাতিকে আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। এটাতে যদি ডক্টর ফয়সাল আপনাকে খালেদ, আমি সুবিধাবাদ বলে বলতে দিবেন খালেদ, প্রবলেম করে আমাকে মানুষের কাছে কনফিউশন রাখা যাবে না। আমরা গণসংহতি আন্দোলন জিএস এ 14 দফা দিয়েছিলাম, গণতন্ত্র মঞ্চ আমরা 14 দফা দিয়েছি, বিএনপি 27 দফা দিয়েছে, এবং তারপরে আমাদের এই 14 দফা 27 দফা অন্যান্য দলগুলোর নানান দফা সহ আমরা বসে 31 দফা প্রণয়ন করেছি। কাজে 31 দফা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য, যেখানে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন এবং আর্থসামাজিক রূপান্তরের একটা কর্মসূচি আছে। সেটা নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে, এটাকে ইনঅ্যাডিকুয়েট, অপর্যাপ্ত ভাবতে পারেন। যতটুকু আমরা একমত তখন হতে পেরেছিলাম তখনই হয়েছে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এই লক্ষ্যটার ভিত্তিতে আমরা এক দফা অর্থাৎ সরকার পতন আন্দোলন শুরু করেছি, কিন্তু এক দফার মধ্যে বলা ছিল যে সরকার পতন এবং শাসন ব্যবস্থার বদল, এই দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এক দফা। এখন এই ভিত্তিতে আমরা লড়াই করে এসেছি। কাজে আমাদের এটার কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। এই লক্ষ্য রাজনৈতিক লক্ষ্য ছাড়া কেবলমাত্র ধরুন একটা ইলেকশন ফেস করার যে মানে যে কোনো ধরনের সমঝোতাকে আপনি তো সুবিধাজনক সমঝোতাই বলবেন। ফলে এটা পলিটিক্যালি অপরচুনিস্ট টার্ম নেয়। এটাতে যদি উনি দুঃখ পান, আমি কোনো দুঃখ দেওয়ার আমার কোনো লক্ষ্য নাই, এবং আমি আসলে খুব রূঢ় সমালোচনাও করি না, আমি পলিটিক্যাল পয়েন্টটা তুলতে চাই। আমি মনে করি যে কেন বিএনপি জোট, কেন বিএনপির সঙ্গে যুগপত আন্দোলন, কেন জামাতের সাথে না, বা কেন যুগপত সঙ্গে আসতেছি। বরং আমি মনে করি, আমার যদি ধরেন মন্তব্য জানতে চান, যদি ওনার জানতে চান নাই, 11 দল যেটা হয়েছে তারা যে ইলেকশন ফেস করছে তাদের একটা কমন মিনিমাম লক্ষ্য থাকলে এটাকে তারা পলিটিক্যালি ব্যাখ্যা করতে পারবে যে হ্যাঁ এই কারণে আমরা করেছি। তখন আর হয়তো আমি সুবিধাবাদী শব্দটা বলবো না, এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখলাম। তো আর যার ম্যানিফেস্টো থাকবেই, ধরেন 31 দফা থাকার পরও গণসংহতির ম্যানিফেস্টো থাকবে, বিএনপিরও ম্যানিফেস্টো থাকবে, অন্যান্য যুগপৎ সঙ্গীদের ম্যানিফেস্টো থাকবে। বিএনপির ম্যানিফেস্টোতেই দেশ পরিচালিত হবে, তাই তো?
বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং অলরেডি আমাদের এই সমঝোতার মধ্যে বিএনপি পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে, আমাদের সিটের যে সংখ্যা, তো সেটা তো কথার আড়াল দেওয়া হইলো সাকিব ভাই, মানে একই তো কথা হইলো। মোটেই কথার আড়াল দেওয়া হলো না, মোটেই কথার আড়াল দেওয়া হলো না। দেখুন, একটা দল আমরা যখন আমাদের ম্যানিফেস্টো দিচ্ছি, আমরা একটা আসনেও যদি জয়লাভ করতে পারি, অথবা আমাদের যে অন্যান্য প্রার্থীরা ওপেন সিটে আছে, আমরা কিন্তু সব সিট ছেড়ে দিইনি। 280 সিটে বিএনপিকে আমরা সমর্থন দিচ্ছি, আবার কয়েকটি সিট 15টি সিটে কিন্তু আমরা নিজেদের প্রার্থীতা নিয়ে ইলেকশন করছি, সেখানে বিএনপির সাথে সমঝোতা হয়নি। ধানের শীষ আছে, মাথালো আছে, কাজে ইলেকশন একই ধরনের হবে। সেটা নতুন নতুন পদ্ধতি ধরন কিন্তু সামনে আসছে এবং সেগুলো বাস্তবতার নিরিখে আসছে। যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে আমরা যে কি বলে এটাকে ম্যানিফেস্টোটা দিচ্ছি, সেই ম্যানিফেস্টোটা হচ্ছে আমরা কি মনে করি, আমাদের দল কি মনে করে, কি পরিবর্তন হবে, সেটা নিয়ে আমরা কিন্তু বিএনপির সাথে আমাদের স্ট্রাগলটা চলবে। যে সরকার পরিচালনায় এই কথাগুলোকে বাস্তবায়ন করেন না করলে আপনাদের সাথে আমাদের পলিটিক্যাল ইউনিটি নাও থাকতে পারে, এটা আমি স্পষ্ট করে নিচ্ছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীর সাথে আমরা কেন যাইনি। দেখুন, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আরো অধিকতর গণতান্ত্রিক করা, মানুষের মধ্যে সুযোগের সমতা থেকে শুরু করে আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলা, এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক লক্ষ্য। ফলে ন্যায় বিচার, মানে মানুষের মানবিক মর্যাদা এবং সুযোগের সমতার উচ্চতর রূপ, আরো অধিকতর সমতা ভিত্তিক সমাজ, এইটার জন্য যখন আমি লড়ি, এটার ভিত্তিটা হচ্ছে একটা গণতান্ত্রিক, আরো কন্টিনিউয়াসলি অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে আরো অধিকার এবং জবাবদিহির জায়গা সৃষ্টি হবে। সেইটার সাথে ফান্ডামেন্টালি আমরা বলবো জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা একটা ইসলামী রাষ্ট্র অথবা খেলাফত কায়েম করার জন্য ঘোষণা দিয়ে লড়ছে। তাদের ঘোষণাপত্র দেখেন, দুইটার সাথে সব মানে পার্থক্য আছে। মানে আপনি মানে পপুলার সভারেন্টির দল এবং এই খেলাফত প্রতিষ্ঠার দলের মধ্যে কিন্তু পার্থক্যর জায়গাটা পরিষ্কারভাবে আছে। ফলে আমরা যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়ি, তখন আমরা রাজনৈতিক ঐক্যের দিক থেকে এই যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য নিজেদের ঘোষিত অবস্থান আছে, তাদের সাথেই ন্যূনতম ঐক্যের জায়গাটাকে বিবেচনা আমার দুইটা স্পেসিফিক প্রশ্ন আছে। একটু দ্রুত শেষ করেন আমার দুইটা স্পেসিফিক প্রশ্ন। আপনি যেটা বলেছেন যে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস সহ আমরা যে 63টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিলাম, তারা কিন্তু যারা আমরা পেরেছি যুগপৎ ধারায় করেছি, যারা যুগপৎ ধারায় আসতে পারেনি তারা কিন্তু যার যার অবস্থান থেকে করেছে। জামাত আন্দোলন করেছে, অন্যরা আন্দোলন করেছে, লক্ষ্য ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন। সেই যে ন্যূনতম আবার একটা বন্ডেজ আছে, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথে হাঁটা। তার জন্য কিন্তু আমরা এই যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করা, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য, এগুলোতে আমরা গিয়েছি। কিন্তু এই সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য আর জামাত কিংবা খেলাফত মজলিস যে রাজনৈতিক লক্ষ্য, বিএনপির রাজনৈতিক লক্ষ্য, এর মধ্যে আমরা মনে করি যে বিএনপির রাজনৈতিক লক্ষ্যের মধ্যে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা আছে, সেটা তারা কতটা মানবে আর মানবে না সেই প্রশ্ন পরীক্ষা দিতে হবে। কিন্তু সেই জায়গাটাতে আমরা তাদের সাথে অধিকতর নৈকট্য বোধ করেছি। এই জায়গাতে কিন্তু ব্রডার ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের কথা গণসংহতি বারবার বলে যাচ্ছে যে এই উত্তরণ পর্বে এমনকি জামাত সহ পুরো আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমরা যারা এই জুলাই সনদ তৈরির ওই কি বলে প্রক্রিয়ার মধ্যে ছি, আমাদের প্রত্যেকের একটা ন্যূনতম ঐক্যমত্য বজায় রাখা দরকার রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে। রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গগুলি তুলেছেন, সেই প্রসঙ্গগুলি নিয়ে আপনার সাথে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি একটু করে রাখতে চাই। তার আগে তন্ময় AST5691 তিনি বলেছেন যে নেগেটিভ কমেন্ট করার জন্য উপস্থাপক সবচেয়ে বেশি দায়ী, কারণ তিনি সবসময় শুধু নেগেটিভ কমেন্টগুলি পড়েন। হ্যাঁ, আমি নেগেটিভ কমেন্ট যারা করেন তাদের সাথে এঙ্গেজ হতে চাই। ভালো কমেন্ট যারা করেন, আমি অনেক ভালো সাংবাদিক বা অনুষ্ঠানটা অনেক ভালো হচ্ছে, সেইগুলি কমেন্ট পড়া না পড়া আমার কাছে একরকমই মনে হয়। একজন যেমন এটা বলতেছেন যে আমি আপনাকে জামাতের ইসলাম জামাতের এজেন্ট মনে হয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন। যাকে এই প্রশ্নটার আলোকে একটু প্রশ্ন করি সাকিব আপনার কাছে, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার লক্ষ্য ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সাম্য, অধিকার ইত্যাদির প্রশ্নে আপনার কাছে মনে হয়েছে যে জামাতি ইসলামের লক্ষ্যটা আলাদা, তাদের লক্ষ্য গণতন্ত্র না, অথচ আপনি যে দলটির সাথে যুগপত সঙ্গী হিসেবে যাদের সাথে আন্দোলন করতেছেন তাদের দলের মধ্যে আমি কখনো গণতন্ত্র দেখি নাই, আমি বরং জামাতি ইসলামের মধ্যে এর চেয়ে বেশি গণতন্ত্র দেখছি। 2 নম্বর কথা হচ্ছে জামায়াত ইসলামী কখনো বলছে কিনা যে সে খেলাফতের পথে হাঁটতে চায়,
এরকম আমি আসলে কখনো দেখি নাই। আপনি আমাকে এটাও একটু জানাতে পারেন যে জামাত ইসলামী আসলে কখনো বলছে কিনা যে সে খেলাফত করতে চায়, সে গণতন্ত্র আর চায় না, সেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সে অন্য রকম একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চায়? আমি এরকমটাও আসলে কখনো দেখি নাই। অন্যদিকে হচ্ছে যে আপনি বলতেছেন যে এইসব দলের মধ্যে বা যেসব জোটের মধ্যে যেই জোটসঙ্গীদের মধ্যে যাদের মধ্যে আপনি এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন, তাদের সাথে আসলে আপনি না চলাটাকেই আপনি সঙ্গত মনে করতেছেন, এটা একটা কাজ। কিন্তু আমরা কিন্তু এই যে বিএনপির আপনি যাদেরকে জোট সঙ্গী বলছেন, তাদের মধ্যেও এরকম অনেক দল আছে যারা আলটিমেটলি একটা ইসলামিক শাসন, একটা খেলাফতের শাসন ওরকম করতে চান, পৌঁছাতে চান। এগুলিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে আপনি জামাতের সঙ্গে যান নাই, তার কারণ হচ্ছে জামাতকে আপনার পছন্দ না, সোজা হিসাব, এবং এটা আপনি বলতেও রেডি না। আপনি বিএনপি আর জামায়াতকে যে জায়গা থেকে আলাদা করতেছেন, সেই জায়গা থেকে আপনি অনেক কষ্ট করে আলাদা করতে হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। না দেখুন, মানে জামাত ইসলামের সাথে কিন্তু আমি বলেছি তারা ডাইরেক্টলি খেলাফতের কথা, আমি খেলাফতে মজলিস খেলাফতের কথা বলেছে। জামাত ইসলামের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের কথা বলা আছে, তারা শরিয়া আইন চালু করার প্রশ্ন আছে। সুতরাং সেই জায়গাটাতে তাদের সাথে আমাদের যেমন পার্থক্য, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর মানে এই দুটো একসাথে আমরা মনে করি না যে এটা সঙ্গতিপূর্ণ। আর যা আমরা মানে প্রত্যেক ধর্ম গোষ্ঠীর যে ধর্মীয় স্বাধীনতা, সেটার প্রশ্নে আমরা ভীষণ রকম শ্রদ্ধাশীল এবং সেটা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য মনে করি। কিন্তু রাষ্ট্র গণতান্ত্রিক হবে, এই জায়গাটাতে দাঁড়াতে হবে। রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের মানে ভিত্তিতে পরিচালিত হবে না, এই জায়গাটা আমাদের পরিষ্কার পলিটিক্যাল স্ট্যান্ড। আচ্ছা, আমি যে জায়গাটা ফিরতে চাই, এটার সাথে আর্থসামাজিক পার্থক্য রয়েছে। এখন ধরুন এটা ঠিক আছে যে আপনি যে প্রশ্নটা তুলেছেন, বিএনপির সাথে মূলত গণতন্ত্র মঞ্চের যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তখন বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা প্রধানত হয়েছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা বিএনপির সাথে মানে ক্রিয়াশীল অন্যান্য যে দল, তারাও যুগপৎ আন্দোলনে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যুক্ত হয়েছে। কিন্তু আমরা বিএনপির সাথে ইন্ডিপেন্ডেন্টলি, যেমন বিএনপির আগে 20 দল ছিল, সেই 20 দলের কাঠামোর সাথে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং এ যাইনি। আমরা শুধুমাত্র বিএনপি যখন 20 দল ভেঙে দিয়েছে মানে 20 দল যখন বাস্তবত মানে আলাদা হয়ে গেছে, যার যার দলগত অথবা জোটগত ভাবে, বিএনপি এককভাবে লড়াই করেছিল, তখনই আমরা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছেছি। সেই আন্ডারস্ট্যান্ডিংটা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা এখনো বহাল রেখেছি। এর মধ্যে বিএনপির সাথে অনেক দলগুলো আছে, প্রত্যেক দলের সাথে আসলে তাদের কর্মসূচি, চিন্তা, এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের মানে আরো খোঁজ নেওয়ার জায়গা নিশ্চয়ই আছে, এবং সেই ক্ষেত্রে কোনো গ্যাপস থাকলে, ল্যাপস থাকলে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তীতে এই জায়গাটা করব। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে মেজর ফোর্স হিসেবে জামাত এবং ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, এমনকি এনসিপি 11 দল, আমি সবগুলোর নাম বললাম না, তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি তারা থাকেন, তাদের সাথে পার্থক্য সত্ত্বেও কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থাগত ঐক্য আমরা বজায় রাখার ক্ষেত্রে আগ্রহী, সেটা আমি ন্যূনতম জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে বলেছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে তাদের যে ম্যানিফেস্টোগত লক্ষ্য, সেই লক্ষ্য তারা পালন করতে গেলে আর্থসামাজিক এবং রাষ্ট্র ব্যবস্থা কিংবা রাজনৈতিক ব্যবস্থাগত জায়গায় আমাদের তাদের সাথে অনেকগুলো পার্থক্য তৈরি হচ্ছে। এই পার্থক্য তো থাকবেই, লড়াইটাও চলবে। আমরা মনে করি যে একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সত্যিকার ইনসাফ কায়েম করতে পারে। ফলে সেই যে ইনসাফের ধারণা সম্পর্কে আমরা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হইলেও সাংঘাতিক রকম বেইনসাফি কার্যক্রম করতে দেখি। আমি এখন যে দেশটাতে সেটা করছে, মানে গণতান্ত্রিক রাষ্ট্রের বেইনসাফ আরো অনেক বড় বড় বেইনসাফ, আমি যে রাষ্ট্রের মধ্যে বসে রয়েছি, যে রাষ্ট্র বসে রয়েছি, সেই আমেরিকা গণতান্ত্রিক রাষ্ট্র, আরেকজনকে তুলে নিয়ে আসতেছে, আরেকটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসছে, এবং খোদ ইসরায়েলের মধ্যে সাংঘাতিক গণতন্ত্র, সেটা তো আমরা প্রশ্ন তুলতে পারি। খোদ ইসরায়েলের মধ্যে গণতন্ত্র আছে। ফলে গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কিত যে প্রচলিত ধারণাগুলো, কি চর্চাগুলো আছে, সেটাকে একমাত্র আমি গণতন্ত্র বলছি না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলে যে কিছু প্রস্তাব করছি, সেই প্রস্তাবের জায়গাতে আপনি অন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট তুলে নিয়ে আসা, অথবা নিজের দেশে ভোট চালু রেখে অন্য জায়গায় গণহত্যা চালানো প্যালেস্টাইনে, এগুলো কোনোটাই আসলে যে গণতন্ত্রের সাথে যায় না। এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করে আজকে দিনে আনা দরকার, যে গণতন্ত্র বলতেও আমরা কি বোঝাচ্ছি। সেই জন্য আমরা কিন্তু বলি মুক্তিকামী সামাজিক গণতন্ত্র। ফলে আমাদের গণতন্ত্রের কোয়ালিফিকেশন আছে, এই কোয়ালিফিকেশন ছাড়া গণতন্ত্র হয় না। আমরা এটাও একটু পরে হয়তো আরো বেশি করে, মানে আপনার সাথে আরো আলাপে আমরা এটা বুঝতে পারবো যে আপনি যে মুক্তিকামী গণতন্ত্রের কথা বলেন, যে গণতন্ত্র মানে গণসংহতি আন্দোলনের কথা বলেন, যেটা সেইটা আসলে এই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা জোটে ভোটে কিরকম করে যায় সেটা আমরা শুনবো। আমরা একটু ডক্টর ফয়সালের কাছে আসি। ডক্টর ফয়সাল,
আপনার সাথে যে বিষয় নিয়ে আমি কথাটা বলতে শুরু করছিলাম সেটা আপনি খুব সুন্দর করে বলছেন যে আমরা একটা নির্বাচনী সমঝোতার মধ্যে আছি, যে যার আদর্শের থেকে এসে যে যার জায়গায় নির্বাচন করছে। আপনি 74 আসনে নির্বাচন করছেন, জামাত ইসলামী 173 আসনে নির্বাচন করছে, এরকম নানা দল নানাভাবে নির্বাচন করছে, তারা আবার আপনাদের মধ্যে একটা সমঝোতাও আছে। এখন এই সমঝোতার প্রক্রিয়াটা তো চলমান, আপনি নিজেরাই বলতেছেন যেগুলি কমন জায়গা সেই কমন জায়গাগুলি নিয়ে আমরা আগাইতেছি, আনকমন জায়গাগুলির দূরত্ব কেমনে কমানো যায় সেগুলি তো আসলে আলোচনা করে ঠিক করা দরকার। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে নির্বাচনী এই সমঝোতাগুলির জন্য আপনাদের বৈঠক নিয়মিত হয় কিনা, নাকি এইটা এরকম যে জামায়াতে ইসলামী একদিন ঘোষণা দিয়ে দিবে যে এনসিপি তাদের সাথে চলে এসে জোট করছে, এনসিপি নেতৃবৃন্দ বলবেন আজকে শফিকুর রহমানের মুখে শুনলাম যে এনসিপি জামাত ইসলামের সাথে যোগ হয়েছে, ব্যাপারটা এরকম কিনা? দুই নম্বর হচ্ছে সাকিব ভাই কিছু জায়গায় একটু প্রশ্ন করেছে, আপনি সেই জায়গাগুলি আপনি বুঝেছেন যে অর্থনীতি পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কর্মকাণ্ডের ক্ষেত্রে সেগুলি যদি পরিষ্কার না হয় সেগুলি তো আসলে বড় ধরনের সমস্যারই আসলে ইঙ্গিত করে, এবং এটা আসলে গণতন্ত্রের জন্য কতটা ভালো বা খারাপ আপনি যদি পরিষ্কারভাবে আমাদের এই বিষয়ে তো ঐক্যমত আমাদের ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আমরা তো জুলাই সনদকে একটা ভিত্তি ধরেছি এবং এই জায়গায় আমরা সব কয়টি দল একমত। সুতরাং আমাদের মধ্যে অনেকের জায়গায় কিন্তু এই মুহূর্তে মোটা দাগে নেই, এবং জুলাই সনদকে ভিত্তি ধরে আমরা ঐক্যমতের ভিত্তিতে আমরা নির্বাচনে আসছি। এবং সংস্কারের যে বিষয়গুলো সাকিব ভাই বললেন যে ওনাদের কয়েকটা ছিল, ফয়সাল ভাই কিছু মনে করবেন না, জুলাই সনদ কিন্তু শাসনতান্ত্রিক, আপনাদের আর্থসামাজিক কর্মসূচিগত শাসনতান্ত্রিক অবশ্যই কোনো সমস্যা নেই। এবং আর্থসামাজিক যে ইনসাফের কথা আপনি বললেন, আমরা এই বিষয়গুলো নিয়ে একমত। এবং আপনি যে যে গণতন্ত্রের কথাই যদি বলেন, গণতন্ত্রের মূল কথা তো আসলে জনগণ কি চাচ্ছে, এবং সেখানে আপনি নিজেই বলেছেন যে ওই বিষয়গুলো বাদ দিয়ে তাহলে পরিপূর্ণ অর্থে আপনি কোন গণতন্ত্রকে আসলে মডেল ধরতেছেন, এবং কি খোদ যেখানে যে গণতন্ত্রের সংজ্ঞাটা দেয়া হচ্ছে মূলত আব্রাহাম লিঙ্কন বলতে চান বা বলে গিয়েছেন, প্রথম কথাটাই তো ছিল দ্যাট দিস নেশন আন্ডার গড শ্যাল হ্যাভ এন বার্থ অফ ফ্রিডম and that government of the people for the people by the people shall not perish from the earth। পূর্ণাঙ্গ সেন্টেন্সটা ছিল এটা। এখন হয়তো বলতে গিয়ে সামনের অংশ কেটে পিছনের অংশ বাদ দিয়ে আপনি হয়তো মাঝখান দিয়ে যারা গণতন্ত্রের সংখ্যাটা সংক্ষেপে বলতে গিয়ে এটা বলেন, আসলে ধর্মকে বাদ দিয়ে আপনারা ডক্টর ফয়সাল আপনারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূর্ণাঙ্গ সংজ্ঞার সঙ্গে আছেন কিনা? কারণ পূর্ণাঙ্গ সংজ্ঞাটি আমি একটু আমি কথাটা বলতে চাচ্ছি, অনুমতি দিলে আমি এটা ওইটা পরীক্ষা করে দেখতাম। আমি কথাটা বলতে চাই, ঠিক আছে সাকিব ভাই, একটু ফয়সাল সাহেব বলুন, আমি বিষয়টা রিভিউ করার জন্য বলছি। এবং আমি যেই ম্যানিফেস্টোর কথা বলছি সেখানে গণতন্ত্রের সবকটি যে কয়টা দিককে আপনি ভালো বলবেন সব কয়টা দিকে আমার এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সুতরাং কোনো কিছুই ভালো দিক কোনোটাই বাইরে নাই। আপনি যদি বলেন যে হ্যাঁ ওই অংশ এর উঠে নিয়ে আর অংশটা বাদ দেন, বা ওই জুলুম করার অংশটা বাদ দেন, সাম্রাজ্যবাদী যে আগ্রাসন করছে ওই অংশটা বাদ দেন, হ্যাঁ এই অংশগুলো বাদ দিলে তারা যে গণতন্ত্রের কথা বলছে সবকটি আমার ম্যানিফেস্টোর মধ্যে আমরা যেটা চাচ্ছি সেটার মধ্যে আছে। তো আমরা মূলত এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধতার জায়গা জুলাই সনদ। হ্যাঁ আপনি যদি বলেন যে আর্থসামাজিক এবং রাজনৈতিক যে বাস্তবতা, আমাদের 25 দফা আর্থসামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি আছে সুনির্দিষ্ট, এবং সেটার সাথে যদি আপনি অন্যদের সাথে মিলেতে যান প্রায় বিষয় হয়তো শব্দগত ভাষাগত চেঞ্জ হবে, কিন্তু এর বাইরে এই বিষয়গুলো তো অনৈক্যের কোনো আসলে জায়গা নাই এবং অনৈক্য করার মতো কিছু বিষয় নাই। আর যে বিষয়টা আপনি বলছেন যে হ্যাঁ কিছু বিষয় একটা অনেকগুলো রাজনৈতিক দল কাজ করতে গিয়ে আপনার সুবিধা অসুবিধা অথবা মান অভিমান অথবা চাওয়া পাওয়ার হিসাব, এটা এই একদিনে এক বৈঠকে হয়ে যাবে এটা আশা করার আসলে কোনো কারণ নেই। বৈঠকটা হয় কিনা? হ্যাঁ বৈঠক হয়, বৈঠক কয়েক ভাবে হয়, পারস্পরিক দ্বিপাক্ষিক হয়। আমাদের পারস্পরিক যে দলগুলো আছে নিজেদের সুবিধা অসুবিধার জায়গাগুলো আপনারা একবারও টেবিলে বসেছেন কিনা ইলেকশন তফসিল ঘোষণা করার পরে? হ্যাঁ বসেছি। আর শীর্ষ নেতৃবৃন্দ অথবা শীর্ষ নেত্রী কোন নেতা হয়তো শীর্ষ নেতা ছিলেন না, তার প্রতিনিধি ছিলেন। এভাবে একাধিকবার শীর্ষ নেতারা কোনো বৈঠকে বসছেন কিনা? বসেছেন, শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন। হ্যাঁ এবং সেটা ওই 8 দলের মধ্যে হয়েছে, 11 দলকে নিয়ে শীর্ষ বৈঠক হয়নি, 8 দলকে নিয়ে হয়েছে। এবং হ্যাঁ আপনি যেটা বলছেন যে ওই দলকে নিয়ে আসা হলো, পরবর্তীতে 3টা দল সংযুক্ত হয়েছে। এই 3টা দল সংযুক্ত হওয়ার পরবর্তীতে এই বিষয়টা নিয়ে শতভাগ আমাদের মধ্যে এখনো বিষয়টা পরিষ্কার হয়নি। আমরা কি আশা করতে পারি যে খুব সামনের ভবিষ্যতে এটা পরিষ্কার হবে, এই ধরেন ফেব্রুয়ারির আগে? আমি আবারও এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে। আমার জানি কেন মনে হইতেছে যে আপনারা কিন্তু পরিষ্কার করে বললেই পারেন
যে আপনারা এইভাবে 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 দেশ পরিচালনা করবেন, সেটা আপনারা করতেছেন না, কিন্তু আপনারা গ্রে এরিয়া রাখতেছেন। এটা কেন রাখতেছেন? মানে আপনাদের কি মনে হইতেছে যে আপনারা যদি আপনাদের অবস্থাটা পরিষ্কার করেন তাইলে আপনাদের কোনো অসুবিধা হবে? আমি কিন্তু এটা মানে আমি আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু এই গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্ট ইউনিয়নের যে ক্যাম্পেইন, সেইটা তো আমি দেখি গ্রে এরিয়া রাখা, পরিষ্কার না করা। নিঃসন্দেহে গ্রে এরিয়া কিছু থাকবেই, এটা আপনার ফুল সমঝোতা হয়ে যাওয়ার পরেও কিছু গ্রে এরিয়া থাকবে। সেই গ্রে এরিয়া, যে এরিয়াগুলো আসলে আনকমন, যেটা আপনি অন্য ভাষায় বলেছিলেন এর আগে। তো বাকি আমাদের 8 দলের পরে যে 3 দল যুক্ত হয়েছে, এই 3 দলকে নিয়ে আমাদের আলোচনাগুলো এখন চলমান। এটা ফাইনাল হয়ে গেলেই আমরা 11 দল একসাথে বসে ঘোষণা দিব, এটা হচ্ছে মূল কথা। আমি কিছু মানে এখন ঘটনা দিচ্ছে কি, দেখেন আমাকে মানুষ কিরকম বলে সেটা একটু বলে নেই, তৈলে হচ্ছে আপনি একটু বুঝবেন যে কেন আমাকে প্রশ্নগুলি করতে হয়। ওনার নাম হচ্ছে মোহাম্মদ শিবলু 6010। তিনি বলেন, খালেদ ভাই বেকিক্সকো টাকা খেয়ে, বেক্সিমকো মিন করছেন হয়তো তিনি, বেকিক্সকো টাকা খেয়ে এখন আওয়ামী লীগের পক্ষে কিছু বলেন না। এই কথা তিনি আবার বলতেছেন, বেকিক্সকো টাকা খেয়ে এখন আওয়ামী লীগের কিছু বলেন না, এটা বুঝতে পারলাম না। আরেকজন বলছেন যে খায়রুল মোর্শেদ নাহিদ, মানে বেক্সিমকো তো আমি চাকরি করছি, ওর থেকে তো বেতন আমার নিতেই হয়েছে 19 সাল পর্যন্ত, 18 সালের শেষ পর্যন্ত। খায়রুল মোর্শেদ নাহিদ 7439, মহিউদ্দিন এখন আওয়ামী লীগের আর কোনো দোষ খুঁজে পায় না। ইন্টারেস্টিং। আমি যেই কথাগুলি বলতে চাই, সব আক্রমণ দেখি যে আপনার উপরে হচ্ছে, আপনাদের উপর আক্রমণ না, আপনাদের উপর আক্রমণ কমই। আমাদের আলোচনা তেমন কোনো প্রভাবই ফেলতে পারছে না। জনাব জুনায়েদ সাকির বিরুদ্ধে যেটা কমন আক্রমণ, সেটা হচ্ছে যে আপনি একা দাঁড়ালে আপনি কত বেশি ভোট পাইতেন, হ্যাঁ, এইটা একটা কমন একটা কোশ্চেন আছে যেটা আপনাকে অনেকবার বলতেছে, সের মধ্যে নতুন কোনো কিছু নাই। জনাব ফয়সালের পক্ষে বা বিপক্ষে যে কথাগুলি, সেই বিপক্ষে কথাগুলির মধ্যে তিনি যদি আরেকটু এই যে দেখেন, এই কথা বলতে বলতে আমার এক বন্ধু প্রাইভেট মেসেজ পাঠাইছে, বিএনপির কোনো গ্রে এরিয়া নাই। আরে ভাই, আমি বলছি বিএনপির কোনো গ্রে এরিয়া নাই, বিএনপিও তো কথা পরিষ্কার করে না, এই জন্যই তো সাকিব ভাইয়ের সাথে এই কথাই তো এতক্ষণ ধরে বললাম। একদম শুনতে পায় না, কিন্তু বাংলাদেশের দর্শক একদম শুনে না। মানে যেটা ফয়সাল ভাইয়ের পক্ষে যায়, হ্যাঁ ফয়সাল ভাইয়ের পক্ষে যায়, সেইটা আমি এটাকেই পুরনো বন্দোবস্ত বলতে চাই। এইটা পুরনো বন্দোবস্ত, সবাই আসলে একদম নতুন বন্দোবস্তের কথা বলে। এতক্ষণ আমি সাকিব ভাইয়ের সাথে কি নিয়ে এনগেজড হইলাম, সেটা ইভেন আমার বন্ধু বুঝতে পারলো না। উনি আমাকে জিজ্ঞেস করে বিএনপির কোনো গ্রে এরিয়া নাই, আমি ভুল বানানো গ্রে লেখে। মানে যাই হোক, হাওয়ার আমি একটু জনাব ফয়সাল আপনার কাছে বলি, আমি যদি সরাসরি এরকম প্রশ্ন করি যে ধরেন বাংলাদেশে এখন যে ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত, সেই ব্যাংকিং ব্যবস্থাটা কি আপনারা ক্ষমতায় গেলে রাখবেন না? এটা একদম পরিষ্কার প্রশ্ন। আমরা যদি খেলাফত মজলিস যদি পূর্ণাঙ্গ অর্থে ক্ষমতায় যায় কখনো, তাহলে অবশ্যই এটা আমরা আমূল পরিবর্তন করব। এই ক্ষেত্রে জামাত ইসলামের চিন্তাটা কি? এখন আমরা যেহেতু আমরা একটা সমঝোতার মধ্যে যাচ্ছি, এখানে ক্ষমতায় আসার পরে বেসিক কিছু পরিবর্তন অবশ্যই হবে। আর একটা ইকোনমি যেভাবে চলে, মৌলিক কিছু বিষয়, আমরা কোনো ঘাটতি বাজেট দিয়ে দেশ চালাতে চাই না, এবং বিদেশি সাহায্য নির্ভর করে দেশকে অব্যাহতভাবে বিদেশি, আপনি অনেক জানেন, অনেকগুলো মেটা অ্যানালাইসিস আছে, আপনি যদি এখন সার্চ দেন এখনই পাবেন একটা দেশের পক্ষে বিদেশি সাহায্য কতটুকু একটা দেশের পক্ষে যায়। তো আপনি যদি পার ক্যাপিটা হিসাব করেন বিদেশি সাহায্য যে হার, এই হার এরশাদ আমল থেকে এখন পর্যন্ত হিসাব করেন, এটা হারটা যত বাড়তেছে, যখন এই হারটা কমছে, তখন দেখবেন যে আপনার ইকোনমিক সূচকটা ভালো। আর বিদেশি সাহায্যের হার যদি আপনি পার ক্যাপিটা হিসাবে, আপনি টোটাল ভলিউমের কথা বলছি না, পার ক্যাপিটা হিসাবে যখন হিসাব করবেন, তখন অনেকগুলো মেটা অ্যানালাইসিস আছে যে বিদেশি সাহায্য বাংলাদেশের জন্য ক্ষতিকর, শুধু বাংলাদেশের জন্য না, এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। এখানে কিন্তু অনেকগুলো কথা আছে, অনেক কথা হয়তো এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু এগুলো একাডেমিক আলোচনায় সব কথাই বলা যায়। এই একাডেমিক আলোচনাগুলির ক্ষেত্রে আমার একটা অনুরোধ জনাব ফয়সাল, আমার একটা অনুরোধ, আমি আসলে বিএনপির নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের কাছেও এই প্রশ্ন আসলে যখনই পাই তখনই করি। সাকিব ভাই এখানে আছে, সাকিবের কাছেও আমি আসলে করব। অর্থনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে যেটা উনি নতুন বন্দোবস্ত বলতে চান, আমাদের তো কিছু জিনিস পরিষ্কার হইতে হবে যে ভাই, আপনারা যখন শাসনতান্ত্রিক পরিকল্পনা এবং শাসন বদলের কথা আপনি বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা আপনি বলছেন, নিশ্চয়ই আপনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি যেটা আপনি বলছেন, সাকিবে যেটা বলছে আর কি, সেইটা নারী নীতি, শিক্ষানীতি, আমাদের সমরনীতি, আমাদের বৈদেশিক মুদ্রানীতি, নিজস্ব মুদ্রানীতি, বৈদেশিক সাহায্য নীতি, সব কিছু মাথা রেখে বলছেন। কিন্তু আমরা কিন্তু
এই জায়গায় আমরা ডিবেটটা দেখতে পাচ্ছি না। আমরা ডিবেটটা দেখতে পাচ্ছি যে ৭১, ২৪ যেই জিনিসগুলির মধ্যে থেকে আসলে এই ডিবেট করে এই ডিবেট কখনো শেষ হবে না। কিন্তু আপনারা আমাদের রাজনীতি করে আমাদেরকে কি দিবেন সেইটা যদি আপনারা আমাদেরকে পরিষ্কার না করেন, দেখেন আমি কিন্তু আপনাকে ৭১ সালের ভূমিকা ওই সেই এগুলি নিয়ে আমি প্রশ্ন করতেছি না, আমি আপনাকে স্পষ্ট প্রশ্ন করতেছি অর্থনীতির ক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে, আপনি আসলে নারী নীতি কি নিবেন, আপনি আসলে বাংলাদেশটা কেমনে পরিচালনা করবেন। এবং আমি আপনাকে ফয়সাল ভাই আমি আপনাকে বলতেছি এই জায়গাগুলি নারী নীতি নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য আছে, এটা আমরা মিডিয়াতে দিব। আপনি যে দেশে থাকেন সে দেশে নারীরা সর্বশেষ পূর্ণাঙ্গ অর্থে ভোটাধিকার পেয়েছে কোন সালে বলতে পারেন? না, এই তো ২০-৩০-এ পাইছে, কত সালে জানি, ২০-এর পরে, 1920-30। হ্যাঁ হ্যাঁ। আমরা যেই বন্দোবস্তের কথা বলছি, নারীদেরকে পূর্ণাঙ্গ অর্থে যে অধিকার দেয়া, সেটা 1400-1500 বছর আগে ইসলাম দিয়েছে। এবং আমরা কি অধিকার, সেটা ভোটের অধিকার দিছে? ভোটের অধিকার যদি বলেন, হ্যাঁ ভোটের অধিকার দিছে, হ্যাঁ ভোটের অধিকার যদি বলেন, তখন যে ব্যবস্থা প্রচলিত ছিল, কি ব্যবস্থা? মতামত নেয়া, রাজনৈতিকভাবে রাষ্ট্র গঠনে 1400-1500 আগে, 1400 বছর না, আপনি বললেন বলে বলেন, এটা আপনি ক্লিয়ার বলেন। কোথায় মতামত নিচ্ছে আপনি আবার বলেন তো, কোন জায়গায় মতামত নেয়া কোথায় সেটা? খলিফা ওমর যখন, হ্যাঁ হ্যাঁ খলিফা ওমর যখন নির্বাচিত হন, হ্যাঁ উনি চলে যাওয়ার পর যখন তিনি কমিশন গঠন করলেন, তিনি যেই 6 সদস্যের একটা প্যানেল কথা বলতেছেন, কার কথা বলতেছেন? আমি আগের কথা বলছি, আগের কথা খলিফা ওমরের কথা বলতেছেন না খলিফা আবু বকরের কথা বলতেছেন? হ্যাঁ খলিফা ওমরের কথা, খলিফা ওমরের কথা বলছি। ওকে, দেন উনি 6 সদস্যের একটা প্যানেল করলেন। প্যানেল করে বললেন যে এই 6 সদস্য থেকে একজনকে তোমরা বেছে নাও। এখন দেখা গেল একজন তার দাবি প্রত্যাহার করলেন, নিজের দাবি প্রত্যাহার করে ওই পদ থেকে তিনি প্রত্যাহার করে তিনি বললেন যে আমি জনগণের মতামত যাচাই করতে চাই। তখন যে ব্যবস্থা যতটুকু কালেকশন মতামত কালেকশন করা, না আপনি তো নারীর ভোটাধিকার নিয়ে বলতেছেন, আপনি নারীর মতামত নিয়ে আমি এটা একটা উদাহরণ হিসেবে বললাম। তখন তো এই ব্যালটে ভোটের সিস্টেমটা তখন ছিল না, কিন্তু মতামত দেওয়ার ব্যাপারটা, নারীদের মতামত দেওয়ার ব্যাপারটা, এবং মসজিদে নারী সরাসরি, ওমরের কথা বলেন, মসজিদে নারী তার খুতবা থামিয়ে দিয়েছেন। একজন নারী মসজিদের মধ্যে, এখন তো আমরা তো এখনো চিন্তা করতে পারি না সেটা কত আধুনিক ছিল সেই সময়ে। একজন নারী মসজিদে খলিফার খুতবা থামিয়ে দিয়ে, বক্তব্য থামিয়ে দিয়ে বললেন, আগে আপনি জবাব দেন যে আপনার জামাটা লম্বা হলো কিভাবে, প্রত্যেকে তো সমান খণ্ড পেয়েছি। একজন নারী সেই প্রশ্নটা করার মতো পরিবেশ, রাষ্ট্রপ্রধানকে এই প্রশ্ন করার মতো পরিবেশ ওপেন স্পেসে ছিল। পরিষ্কার। এখন আপনারাও ওপেন স্পেসে এই পরিস্থিতিটা বা এটা অবশ্যই যে বিষয়গুলোর কথা আমরা বলছি, আমাদের এই কথা তো এই কয়েক মিনিটে আসলে বলা সম্ভব না। আপনারা অনেক সময় যেটা হয়, অনেকটা ভুল মেসেজটা যায় আমাদের ব্যাপারে। আপনি যে হাত কাটার কথা উদাহরণ দেওয়া হয় সব সময়, আপনি ক্ষুধার না আপনি দেন না, মনে করেন ক্ষুধার যন্ত্রণায় চুরি করছে আর তার হাত কাটা হয়েছে, একটা উদাহরণ আপনি 4 খলিফার কথা বাদ দেন, পরের জমানায় তো নাই, পরের জমানায়ও নাই না। সুতরাং জাজমেন্ট এটা অন্য ব্যাপার, জাজমেন্ট এটা অন্য বিচারের ব্যাপার। আমি যেটা পরিষ্কার করতে চাই, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আমি আপনাকে পরিষ্কার করতে যেটা বলি, আপনাদেরকে যেটা বারবার একই জায়গায় পরিষ্কার করতে বলি, আয়ের ব্যবস্থা করতে হবে। আমি বলি আয়ের ব্যবস্থা করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। এবং যতদিন পর্যন্ত আয় আর চাকরি আপনি না করবেন, ততদিন পর্যন্ত দুর্নীতি আর অপরাধের বিচার আপনি করবেন না। বিচার অপরাধ করব, কিন্তু যে ক্যাপিটাল পানিশমেন্ট যেগুলো আপনি দিবেন না, ওগুলো ওভাবে দেওয়ার সুযোগ নেই, না সুযোগ নাই, আইনেই নাই। আপনি যে ক্ষুধার যন্ত্রণায় সে এখানে আপনার অভাবে চুরি করছে, এখানে আপনার 2 জন ইমাম অন্তত 2 রকম মন্তব্য রাখতেছেন, আপনি নিশ্চয়ই এটা আপনি জানেন। আপনার 2 ইমামের মধ্যে আমি যেটা না আমি আসলে এই আলাপ আলোচনাগুলি আমার কাছে মনে হয় যে এটা আমি কেন বললাম, জি এটা কেন বললাম, এই যে আপনি নারী নীতির কথা বললেন, এর কথা বললেন, এগুলো তো মানে আমি তো দেখলাম না যে একজন শীর্ষ নেতা যখন বলল যে মেয়েরা 5 ঘন্টা কাজ করতে পারবে ইচ্ছা করলে, মেয়েরা ঘরে থাকলে আরো ভালো, মেয়েদের দায়িত্ব হচ্ছে ঘরে টরে থাকা ইত্যাদি আর কি, তার কথা এরকম ব্যাখ্যা করাও যায়। আপনারা কোনোভাবে তো বললেন না যে না আমাদের মেয়েরা 8 ঘন্টায় কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, 15 ঘন্টা কাজ করবে, একসাথে বসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। আমরা তো ছাত্র কবির কথাবার্তা শুনি, আমরা তো শুনি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের মেয়েদের আলাদা করে কথা বলতে হবে, পড়াশোনা করতে হবে, স্পষ্ট বলছেন। সেটা যদি আমার স্কোপ থাকে, আপনার অসুবিধাটা কি? আমি যদি এখানে এক্সিস্টিং ক্যাপাসিটি চেয়ে আরো ভালো করি, তাতে আপনার অসুবিধা আছে? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে এখন আরেকটা ঢাকা মহিলা ইউনিভার্সিটি, আমি একটা ঢাকা নারী ইউনিভার্সিটি করব, আমি একটা ফিমেল ক্যাম্পাস করলাম, আপনার অসুবিধা আছে?
ফিমেল সব ক্যাম্পাস সুযোগ করে সুবিধা কি তারা করবেন, অবারিত মানে তারা কি আলাদা করে টিচিং ব্যবস্থার মধ্যে দিয়ে যাবে, থাকুক, এক ক্লাসে সমস্যা কি? আসবে না? আমার কোনোটাতে এক কোনো ক্লাসে অসুবিধা নাই ভাই, না না আমার এক কোনোটাতে কোনো ক্লাসে অসুবিধা নাই। এক ক্লাসে আসার সুবিধাও থাকবে, সেটা থাকবে অবশ্যই, সেখানে অবাধ ও মেলামেশার ব্যবস্থা থাকবে না। অর্থাৎ তার অবাধ মেলামেশা যতটুকু বলতে কি বুঝাতে চান আমি বুঝি না, কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, যতটুকু এই কথা যখন বলেন হ্যাঁ আমার 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 যারা এই কথা যখন বলেন অবাধ মেলামেশা, যে এইটা কি আপনারা ভেবে বলেন? এটা আমাদেরকে অপমান করা হয় না? না না এটা অপমান করার বলছি না, আমি বলছি সেখানে আপনার অবশ্যই যে শালীনতা বজায় রাখার একটা নির্দিষ্ট মানদণ্ড দেওয়া হবে, সেই মানদণ্ড অনুযায়ী যদি একসাথে থাকে এই দেশে আইসা করতে দেখি, পারে। আমি তো এই দেশে আইসা দেখি অবাধ মেলামেশার সুযোগ ছেলে ছেলে মেয়ে মেয়ে আরো বেশি। সেটা তো সেজন্য তো আমরা পরিবর্তনের কথা হ্যাঁ, তাহলে বলছি। ছেলে ছেলে আপনি আলাদা করে আমরা রাখা লাভ কি আপনার? ওটা জেন্ডার দিয়ে কি এটা আপনি আলাদা করতে পারবেন, নিরাপদ ওকে করতে পারবেন? ওকে না না সেটা যদি এর পরেও কেউ যদি করে, সেটা তো আপনি পাহারা দিতে পারবেন না। তো আপনি ততটুকু পাহারাটা তার দিতে দায়িত্ব। চাচ্ছেন আপনার কেন? যত- পাহারাটা দিতে চাচ্ছেন কেন? আপনার দায়িত্ব যতটুকু পরিবেশ তৈরি করে দেয়া, সেই পরিবেশ আপনি তৈরি করে দিবেন। ওকে, ঠিক আছে, এরপর আমি যদি আর কেউ যদি সেটা না মানে, এটা তার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গায় চলে যাবে, কারণ তার পরিবেশ ছিল, সুযোগ ছিল, সে মানে নাই, এটা তার বিষয়। আপনি সুযোগ করে দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনার সুযোগটা করে দিতে হবে যে এক ক্লাসের মধ্যে গেলেই তারা অবাধ মেলামেশা করবে, তাই তো? না না আমি সুযোগ তৈরি করে দিব, তারা যাতে যারা নিজেদের মতো করে নিজের পরিবেশে সে পড়তে চায়, থাকতে চায়, তার জন্য সেই পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ওকে, তো আমার মনে যে জি। ব্যাপারটা, আমার মনে যে এটা পরিষ্কার, আমি একটু জনাব জোনাস সাকির কাছে যাই যে সাকিব ভাই, আমি আসলে এই রকম আলোচনা ক্ষেত্রে একটু অসহায় বোধ করি, কারণ হচ্ছে কি আমি জানি না আপনি যেটা পরিষ্কার হয়েছেন বিএনপির দিক থেকে, যে বিএনপির অর্থনৈতিক পলিসি কী হবে। বিএনপি একসময় আমরা বলতে শুনলাম যে 1 কোটি নতুন চাকরি তৈরি করবে। এখন এই 1 কোটি নতুন চাকরি তৈরি করতে হলে যে আপনি এগুলি অনেক দিন ধরে দেখেন, যে এরকম হাইড্রোকার্বন লাগবে, যেরকম একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, যেরকম একটা বন্দর ব্যবস্থাপনা লাগবে, এইটার বাজেটের প্রশ্ন আছে, এটার অন্য জায়গা থেকে বাজেট কমানোর প্রশ্ন আছে, সেগুলির ব্যাপারে তারা এটার কোনো উত্তর দেয় না। অর্থাৎ একটা কথা বলে দেয়, আবার ধরেন এটার মধ্যে এরকম করে বললো যে সোশ্যাল সেফটি নেটের মধ্যে 1 কোটি নতুন লোককে যুক্ত করবে। তো 1 কোটি নতুন লোককে যুক্ত করে পুরনো যারা 2 কোটি 2.5 কোটি লোক এটার আওতায় আছে, এদেরকে কি বাদ দিয়ে দিবে? নতুন করে নেওয়ার সময় এই বাজেটটা কোত্থেকে আসবে, এগুলি কথা কি কখনো বলে? আপনাদের কাছেও কি বলে? মানে এই অবস্থানগুলি কি পরিষ্কার করে? বৈদেশিক নীতির ক্ষেত্রে তারা কি নীতিটা আসলে নিবে, এইটা কি খালি বলে, পপুলার কিছু বলে, কথা বলে, আজকে ভারত, কালকে চীন, পরশু আমেরিকা, এগুলি কিছু পপুলার ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমরা তো কোনো, মানে আমি যদি সচেতনভাবে ভোট দিতে চাই বা ভোট দেওয়ার কথা কনসিডার করি, তাহলে তো আমি এর মধ্যে থেকে তো কিছু পাই না আসলে, কিছু পপুলার কথা ছাড়া। আপনি পান কিনা একটু যদি বলেন। জি না, দেখুন খালেদ, মানে একটা জিনিসের যখন বিস্তার ঘটে, মানে সত্যিকার অর্থে, যেমন ধরুন আমরা যখন সংবিধান সংস্কার কমিশনে বসেছি অথবা এই পুরো ঐকমত্য কমিশনে বসেছি, তখন কিন্তু আমরা একটা রিয়েলি সংবিধানে কোন লাইনটা যাবে, কিভাবে যাবে, কোন ভাষায় যাবে, সেটা পর্যন্ত প্রায় ঠিক করার চেষ্টা করা হয়েছে। ফলে ওখানে অনেক অনেক বিস্তারিত কাজ করা হয়েছে, হ্যাঁ, নানান দিক থেকে। আর যখন আমরা একটা ম্যানিফেস্টো লিখি কিংবা কোনো একটা দাবিনামা কিংবা একটা প্রোগ্রাম হাজির করি, তখন আমরা মূলত পলিসি স্টেটমেন্টটা করি, সেটার আলোকে কিন্তু মানে বিস্তারটা তৈরি হয়। এখন আপনি 31 দফা যদি পড়ে দেখেন, তাহলে দেখবেন যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং আমাদের ভবিষ্যৎমুখী দেশের বিনিয়োগ, কৃষি শিল্পের কি ধরনের পরিবর্তন ঘটবে, এগুলো নিয়ে অনেকগুলো পলিসি স্টেটমেন্ট আছে। এবং এটা খুবই সম্ভব যে এই পলিসি স্টেটমেন্টগুলোর আন্ডারে আমরা দেশে যে কর্মসংস্থানের সত্যিকার অর্থে একটা সুযোগ তৈরি হবে, সেই জায়গাটা আমরা মানে কি বলবো যে জোর দিতে পারি, এবং সেখানেও কিছু নির্দেশনার জায়গাটা আছে। যেমন ধরুন আমি একটা আর্গুই করি যে 12 ক্লাস পর্যন্ত আমরা যদি শিক্ষাটা আমাদের রাষ্ট্রের খাতে আনি, সেখানে যদি আমরা একটা মানসম্পন্ন শিক্ষা দিতে পারি, মানে কোয়ালিটি এডুকেশন, খালি বিস্তার নয়, কোয়ালিটি এডুকেশন। বিস্তারও প্রয়োজন, বিস্তার তো প্রয়োজনই, বিস্তারের সাথে সাথে মান, দুটো একটা জিনিস নেই। এবং সেটা নিশ্চিত করতে গেলে আমাদের শিক্ষকের মানের প্রশ্ন আসবে, তাদের স্বাচ্ছন্দ্য জীবন যাপনের প্রশ্ন আসবে, পুরো স্কুল বিল্ডিং, ল্যাবরেটরি, সমস্ত অবকাঠামোগত বিষয়গুলো আসবে। এবং এই জায়গাটা যদি আমরা করি, আমরা যদি ঠিকমতো তাদের ল্যাঙ্গুয়েজের যে স্কিল কিংবা বলতে পারেন যে মানে ওই অ্যাক্সেসটা ডেভেলপ করতে পারে, তাহলে আমরা বাংলাদেশে এই দেশের অভ্যন্তরে বিশ্ববাজারে মানে আমরা কিভাবে আসলে দ্রুততম সময়ে কর্মসংস্থানের উপযোগী মানুষ তৈরি করতে পারি।
এবং আমরা আমাদের আয়ও বর্ধন করতে পারি। এটা শুধু আমি ইকোনমিক টার্মসে বললাম, এটা শুধু ইকোনমিক টার্মসের প্রশ্ন না, শিক্ষা প্রধানত একটা মানবিক এবং আমাদের সৃজনশীল মননশীল চিন্তার বিকাশের প্রশ্ন বটে। তো এখন ধরেন এইসব ডিটেইল খাতা আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো যে কোথায় আমরা কি যাচ্ছি। আমরা কিন্তু এইসব পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য যা চাপ সৃষ্টির জন্য যাচ্ছি। আমাদের দল এখন চাপই সৃষ্টি করতে পারে, এখনই ক্ষমতায় যে এটার বদল ঘটানোর মতো শক্তি আমরা এখন অর্জন করিনি। যদি আমরা দেখি যে এটা ফেল করবে, এটা আর পারছি না আমরা, তখন আমরা আমাদের সংগ্রামের পথে, মানে আমরা অর্থাৎ ওই গভর্নমেন্টের কাঠামোর মধ্যে আর কিংবা সংসদের কাঠামোতে আমরা কেবল থাকবো না, আমরা আমাদের জায়গা মতো জায়গায় যেখানে আমরা লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছি সেই ধারাতে থাকবো। তার মানে এই না যে এই সংসদে গেলে আবার রাজপথটা বন্ধ হয়ে যাবে। দুটো পথই আমরা স্যামালটেনিয়াসলি চলবো। মৌলানা ভাসানী সেই রাজনৈতিক চর্চা বহু আগেই করে গেছেন। আমি একটু ফেরি খালেদ এই জায়গাটাতে, যে আমি যে একটা সেকেন্ড, আপনি যদি একটু বিরতি দিছে কথাটা শেষ করছেন সেজন্য একটু ফিরি। আমি একটু 2-3টা দর্শকের মতামত পড়তে চাই। একজন রার ওয়াজ 1860 উনি বলছেন, ইসলাম নিয়ে এত চুলকানি কেন? তোমার পেমেন্ট কি ডলারে দেয় নাকি টাকায় দেয়? থ্যাংক ইউ। আমার পেমেন্ট ডলারে হয় ভাই, এইখানে চাকরি করি যেহেতু। মুভিজ ইন্সপিরেশন 2263, 4 খলিফার পুরা নাম বলতে পারবেন খালেদ ভাই? ইসলাম নিয়ে আপনার তর্ক করতে আসা ঠিক না। 4 খলিফার পুরো নাম আমি বলতে পারবো। ইসলাম নিয়ে তর্ক করা যদি ঠিক না বলেন, আমি ইসলাম নিয়ে তর্ক করতেছি না, ঠিক না বলছেন, ঠিক আছে, ভালো বলছেন। আর হচ্ছে এইটা হলো, এইটা খালি একটু পড়তে চাই যে ফেরদৌস, এই যে এই জায়গায় সাকিব ভাই যে জায়গাতে আটকাইছে সেই জায়গার মধ্যে থেকে আটকানো হয়েছে সেটা একটু বলি। ফেরদৌস ইসিমু @খালেদ ভাই, ধর্মভিত্তিক রাজনীতি করে এক ধর্মের আরেক লিঙ্গের মানুষকে মনোনয়ন দিয়ে জনাব ফয়সাল কিভাবে আব্রাহাম লিঙ্কনে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? হাওয়েভার, আমি এই ফয়সালাগুলি বা এই জায়গাগুলিতে যেহেতু একটা দীর্ঘ সময় আমি খুব ভালো করে খেয়াল করছি যে আওয়ামী লীগের 15 বছরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে। আর 2 নম্বর যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে একটা পার্মানেন্ট একটা উই আর দে সৃষ্টি করা হয়েছে। মানে ফয়সাল ভাই আর সাকিব ভাই কত আলাদা, বা ফয়সাল ভাই সাকিব ভাই আমি কত আলাদা, সাকিব ভাই আর আমি কত আলাদা, এইটাই যেন বারবার প্রচার করা হয়েছে, যেন লিবাসটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আমি কিভাবে কোন জায়গা থেকে পড়ালেখা করলাম সেইটাই বেশি গুরুত্বপূর্ণ, এইটা করে এক ধরনের আদার করে রাখা হয়েছে। ওই জায়গাটা থেকেও যদি সাকিব ভাই একটু বলেন যে আমরা নতুন রাজনীতিতে এটাকে একসাথে দেখতে পারবো কিনা, নাকি এইখানে আবার আদাররা অনেক বেশি শক্তিশালী হয়ে আরেকজনকে আবার একটা আদার করবে। অর্থাৎ এখানে এই যে যেমন আমাকে মানে যেগুলি বলতেছে, মানে আমি এখান থেকে শুরু করতে চাই যে আপনি যদি এখন বলেন যে ধর্ম বিষয়ে কি না জেনে আপনি ধর্ম বিষয়ে আপনি কথাবার্তা বলার কে? কোন বিষয়ে জেনে এসে কথা বলতে হবে, এই যদি হয় মানে ভিত্তি, তাহলে গণতন্ত্র সেটা স্বীকার করে না। তাহলে তো রাজনীতি বিষয়ে ভোট দিতে হলে শুধু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদের ভোট দেওয়া উচিত। শুধু রাষ্ট্রবিজ্ঞানের অথবা আপনাকে শুধু রাষ্ট্রবিজ্ঞান হলো না, যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আপনি সার্টিফাইড কিনা সেটাও দেখতে হবে আর কি। এই আমাদের দেশের ডিগ্রি হলে হবে না। তো এখন ধরেন, কারণ এখানে ডিগ্রির মানে মান আমরা জানি, সেই অর্থে বললাম আর কি। তো জিনিসটা যেটা হচ্ছে যে আমার মনে হয় যে গণতান্ত্রিক ব্যবস্থা ওইটাই স্বীকার করে যে আপনি যে আপনার চিন্তা এবং আপনার মতের স্বাধীনতা আছে এবং আপনি সেটা প্রয়োগ করতে পারবেন, এবং আপনাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে সেই অধিকারটা দেওয়া হচ্ছে। ব্যক্তির সেই অধিকার এবং মর্যাদার প্রশ্নটাই গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি। এখন সেই জায়গা থেকে ধর্ম বিষয়েও আমরা মানে আমাদের কথা বলার অধিকার আছে। হয়তো আমি কম জানতে পারি, আমার জানা ব্যাখ্যা ভুল হতে পারে। এমনকি ডক্টর ফয়সাল যদি ধর্ম বিষয়ে আমার চাইতে বেশি জেনেও থাকেন, তার মতের সাথে কিন্তু আরেকজন একমত নাও হতে পারেন, এবং তাদের এই বিভিন্ন মানে ধর্মীয় পণ্ডিতদের মধ্যেই বড় রকমের তর্ক আছে, এবং একে অপরকে প্রায় মানে বর্ডার লাইনে ফেলে দেওয়ার মতো মানে ব্যাপারগুলো আমরা রায়গুলো দেখেছি। তো সেই দিক থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা মানে এই তর্কটা জারি রাখতে পারা। এখন ধরুন উনি বললেন যে কি যেন অবাধ মেলামেশা। আমরা মনে করি যে নারী এবং পুরুষ তার মানে আত্মমর্যাদাবোধ এবং তার নিরাপত্তা দুটোই এমন জায়গায় থাকবে যে তারা আসলে মানে অবাধেই মিলতে পারবে উইদাউট মানে নিজের উপর তার মানে যাকে বলে নিজেদের সীমা কতটুকু তার কনসেন্ট অনুযায়ী সেই জায়গাটা নিশ্চিত রেখে। তো এই যে ধরুন ধারণাগত জায়গা, আমি মানুষকে মনে করি যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, মানুষের উপর ভরসা রাখি। সেই রকম সমাজটার দিকে আমরা মানুষের বিকাশের জায়গাতে আমরা যেতে চাই, যে মানুষ ওই জায়গায় পৌঁছাবেন। তাহলে তো ধরুন আমি যদি মনে করি যে না আমরা আসলে পৌঁছাতে পারবো না, এমন একটা অবাধ মেলামেশা আমাকে যে কোনো ধরনের মানে ইয়ের মধ্যে ফেলে দেবে, ফলে রেস্ট্রিকশন হচ্ছে আমার ইয়ের জায়গা, সেইটা আসলে বাস্তবত
মানে আরেক ধরনের জেলখানাও তৈরি করতে পারে আর কি, মানে সমাজের মধ্যে। তো সেই চিন্তাগত পার্থক্যটা আছে। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে পার্থক্যের জায়গাটা আছে, এবং সেই পার্থক্য নিয়ে আমাদের মধ্যে কিন্তু টেনশন, কিন্তু সাকিব ভাই, ট্রানজাকশন, এইটা কি আপনার কাছে লড়াই মনে হয় না, থাকবে। কিন্তু সাকিব ভাই এইটা কি আপনার কাছে মনে হয় না বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেই 90% মুসলমানের দেশের মধ্যে যদি মানে মেজরিটি যদি এইরকম একটা সমাজ ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য অনুভব করেন, যদি তারা মনে করেন যে এইটা আমরা পশ্চিম আমাদের উপরে যে কথার কথা, এটা কিন্তু আমার উপরে পশ্চিম চাপায় নাই, যাই হোক তর্কের খাতিরে আমি এটা বলতেছি যে পশ্চিমা যে শিক্ষা ব্যবস্থা বা যে কো এডুকেশন আমরা এটা আপ্ত করছি, এটাতে এমন নাও হইতে পারে যে আমরা একটা ইসলামী ব্যবস্থায় এর চেয়ে বড় অধিকতর সামাজিক কল্যাণ আমরা নিশ্চিত করতে পারবো, এটা গণতান্ত্রিকভাবে মানুষ মনে করলো, তাইলে আমরা এটাকে কেন আগে থেকেই বাধা দিব বা উড়াই দিব বা এটাকে ঠিক করলো? আমাদের দেশের মানুষ যদি এটা মনে করে, মানে বাধা দিচ্ছি কোথায়? হ্যাঁ, একটা ব্যবস্থা করুন, পশ্চিমা ব্যবস্থা। আমরা যে বারবার ওনাদেরকে প্রশ্ন করতেছি, আমি করতেছি, আপনি প্রশ্ন করতে, করতেছেন। আমার প্রশ্নটা আমাকে করতে দেন। আমি বলছি ডক্টর ফয়সাল একটু আগে উল্লেখ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার আমলে এই মসজিদে গিয়ে একজন নারী প্রশ্ন করতে পারছেন, তা আমার এখানে পারছেন না কেন? মানে সেই জায়গাটা কোন পরিক্রমার মধ্যে দিয়ে আবার আমরা এত বছর পরে এসে সেগুলো আবার হারিয়ে ফেলছি? সেই প্রশ্নটা কি পশ্চিমারা এসে আমাদেরকে বলে দিয়েছে, নাকি আসলে আমাদের কোন না এখানকার ধর্মীয় রাজনৈতিক চর্চা অথবা ধর্মীয় ব্যাখ্যাগুলোর মধ্যেই এমন বয়ান উপস্থিত হয়েছে যেগুলো অনেকগুলো এগুলো মানে একইভাবে মেলে না? ওনার বয়ান, এই উদাহরণ যদি সবাই মেনে নিতেন তাহলে তো এটা খুবই চর্চার বিষয় হতো। নিশ্চয়ই এখানে কোনো না কোনো বিরোধের জায়গা আছে। ফলে এই যে প্রশ্নটা, অর্থাৎ আমরা খুব সহজে এগুলো আরোপ করি। হ্যাঁ, সাধারণভাবে একটা ঔপনিবেশিক সমাজের মধ্য দিয়ে, আধিপত্যের মধ্যে দিয়ে আমরা যেহেতু গিয়েছি, আমাদের অনেক ঔপনিবেশিক আধিপত্যের ফলে আমাদের যে নিজস্ব মানে চিন্তার বিকাশের যে ধারাটা তৈরি হওয়ার কথা ছিল সেটা অনেক ক্ষেত্রে ঘটে নাই। আমরা অনেক বেশি মানসিক দিক থেকে দাসত্বের জায়গায় গিয়েছি। সেইটা একটা সচেতনভাবে মানে ক্রিটিক্যালি দেখা, নিজেদের পজিশন তৈরি করা, নিজেদের সেটা খুব জরুরি প্রয়োজন। কিন্তু আমি এই জায়গায় আজকের এই ছোট পরিসরে আলোচনা ওখানে যেতে পারবো না। আমরা যে জায়গাটায় দাঁড়াতে চাইছি যে মানুষের যে মানে আত্মশক্তির বিকাশ এবং তার বুদ্ধিবৃত্তিক তার মানে বিকাশ এবং তার ভেতর থেকে তার যে মর্যাদাবোধ এবং তার আত্মনিয়ন্ত্রণ, এই জায়গাগুলোর উপরে আমরা ভরসা রাখি। ফলে ব্যক্তির ওই বিকাশের জায়গাগুলো উপযোগী মানে ব্যবস্থা তৈরি করাটা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্র কেন একটা নির্দিষ্ট ধর্মভিত্তিক জায়গায় দাঁড়াবে না? আপনি আন্ডার দি গডের কথা যখন তোলেন, তখন সেখানে যখন ক্রিশ্চিয়ানিটির মধ্যে আপনি থাকছেন, হিন্দুইজমের মধ্যে থাকছেন, বুদ্ধিজমের মধ্যে থাকছেন, অন্যান্য আরো অনেক ধর্ম আছে এবং ইসলাম, আপনি তাহলে কোন একটা নির্দিষ্ট ধর্মের জায়গাতে যখন যান, তখন ওইটা গণতান্ত্রিক ভাবে অন্যান্য ধর্মগুলোকে খাটো করে। এখন সেই খাটো করার জায়গাটা রাষ্ট্র করবে না, তার মানে আমি মানে ধর্মের মর্যাদা কোনোভাবে খর্বিত হচ্ছে না, কিন্তু রাষ্ট্রের কাজ হবে প্রত্যেক ধর্মের মর্যাদা সমুন্নত রাখা। এই জায়গাটাকে গ্রহণ করা একটা ডেমোক্রেটিক স্টেটের ফান্ডামেন্টাল জায়গা আমরা মনে করি। এবং এই ক্ষেত্রে আমি যেটা আবারও বলেছি যে সকল প্রাণের প্রতি আপনি যদি তাদের হক আদায় করতে চান, সব প্রাণের, কিন্তু ওইটাতে আপনি খালি মুসলমান খুঁজে বেড়ালে হবে না। মানে প্রথমত মানুষের মধ্যেও সকল মানুষ অর্থাৎ সকল প্রাণ, এমনি দেশের পশু পাখি কীট পতঙ্গ সমস্ত প্রাণের যদি আপনি হক আদায় করতে চান, যেহেতু এটা আমার বিশ্বাস মতে আল্লাহ এই প্রত্যেকের মানে সৃষ্টিকর্তা এই প্রত্যেকের হক আদায় করছেন, তাহলে রাষ্ট্র হিসেবে সে কিন্তু সেই হক আদায়ের জায়গায় যেতে হবে। এবং সেই যে ন্যায্যতা, ইকুইটি প্রতিষ্ঠা করা, এটা যদি রাষ্ট্রের দায়িত্ব হয়, ইনসাফ ওইখানেই তৈরি হয়। ফলে রাষ্ট্রকে কিন্তু সেইখানে কোন নির্দিষ্ট ধর্ম, আমার মনে হয় সাকিব ভাই আপনার বক্তব্য একদম পরিষ্কার। আমরা একটু দ্রুত সাকিবের বক্তব্যের প্রেক্ষিতে একটু ডক্টর ফয়সালকে জেনে ওটার ব্যক্তির উপরে উনি এটা ছাপতে বলছেন। আমার একটা না, আমি 1 মিনিট একটু সময় দিতে হবে প্লিজ, 30 সেকেন্ড। 1 মিনিট জি, 30 সেকেন্ড। ডক্টর ফয়সালের একটা কথা বিষয়ে যেটা আমি বলেছিলাম, আমার মনে হয় যে উনি মনে হয় পরিষ্কার হয়নি, আমি পরিষ্কারটা করি। আমি মনে করি যে 11 জোটের যদি একটা কমন রাজনৈতিক অর্থনৈতিক বক্তব্য থাকে, ওই আমাদের জাতীয় সনদে আমরা সবাই একমত হয়েছি, ওটা তো গেছে, ওটা তো আছেই, কমন একটা রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি থাকে, তাহলে তাদেরটা মনে হবে যে হ্যাঁ এই জোটটা এই নির্বাচনটা একটা রাজনীতির ভিত্তিতে পরিচালিত করছে। না হলে কিন্তু ওই পুরনো বক্তব্যে স্ট্যান্ড করতে হবে, কেবলমাত্র নিছক সুবিধার ভিত্তিতে তারা এটা মনে আপনি আগেও বলছেন, এটা মনে আপনি আগেও বলছেন। আমি কিন্তু ওনার বক্তব্য এটা পরিষ্কার হয় না। না, আমি ডক্টর ফয়সালকে একটু আহ্বান জানাবো যে সাকিবের আগের বক্তব্যটুকু জায়গা থেকেও যে রাষ্ট্র এবং ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক, ব্যক্তি সম্পর্ক ক্ষেত্রে উনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রেক্ষিতে আপনার মন্তব্য, এবং প্লাস অর্থনৈতিকভাবে জোটবদ্ধ জায়গার থেকে সেটা একটা বলাটা, ওইটা যদি একটু দুইটাই একটু বলেন উনি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সাধারণ যে কোনো ধর্মের সাথে মিলিয়ে এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। আর
রাষ্ট্রের কোনো ধর্ম নাই এরকম কোনো কথা বলা হচ্ছে। আমরা তো এটা শাসন পদ্ধতির কথা বলছি। আমাদের যে শাসন পদ্ধতিটা আল্লাহর পক্ষ থেকে দেয়া এবং আল্লাহর রসুলের মাধ্যমে যে শাসন পদ্ধতি পৃথিবীতে এসছে, এবং এই শাসন পদ্ধতি কোনো গল্পের কোনো কথা নয়। পৃথিবীতে এটি লম্বা একটি সময় ধরে 30 বছর ধরে এটা পরীক্ষা নিরীক্ষা করে পৃথিবীতে দেখানো হয়েছে। এবং তখন আমেরিকা নামক মহাদেশ আবিষ্কারে হয়নি, প্রায় অর্ধেকের মতো দুনিয়ায় এই রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা পরীক্ষা হয়ে দেখা গেছে। যেটা দেখা গেছে, সেই শাসন পদ্ধতিটা এমন ছিল যে মানুষের মধ্যে কোনো অভাব ছিল না। এবং একটা পর্যায়ে এমন ছিল যে আমরা যে জাকাতের কথা বলি, এটা হচ্ছে বন্টনের থার্ড একটা স্টেজ। এবং তার আগে আমরা যে কথাগুলো বলি যে ন্যূনতম বেতনের যে অবস্থা হবে, ন্যূনতম মজুরি, এটা ফিক্সড করে রেখে দেওয়া হবে না। আমরা ফিতরার কথা বলি, এই বছরের ফিতরা যা আগামী বছরের ফিতরা চেঞ্জ হয়ে যায় কেন? বাজারের যা অবস্থা, বাজারের অবস্থার উপর নির্ভর করে আপনার মজুরি বা বেতন কাঠামো তৈরি হবে এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এবং তার আলোকে যদি হয় তখন স্বাভাবিকভাবে মানুষের অভাব থাকে না। তারপরও যদি কারো কোনো প্রয়োজন হয়, প্রথমত প্রতিবেশীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আত্মীয় স্বজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যদি না করে, এই মোটিভেশন চলার পরও না করে, তারা গুনাহগার হবে। এরপরে যদি সেটা সমাধান না হয়, রাষ্ট্র সেখানে ব্যবস্থা নেবে। রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নেবে? তখন জাকাত ফান্ডের কথাটা আসবে। কিন্তু আমাদের ইতিহাসের সাক্ষ্য হচ্ছে জাকাত ইউজ করা একটা পর্যায়ে লাগে নাই। কারণ আপনি যখন সাম্যটা প্রতিষ্ঠা করবেন, আপনি যখন দুর্নীতি বন্ধ করে দিবেন, অপচয়ের রাস্তাগুলো যখন বন্ধ করে দিবেন, সাধারণ মানুষের জীবনমান এবং রাষ্ট্রপ্রধানের জীবনমান যখন কাছাকাছি হবে, তখন দেখা যাবে যে হ্যাঁ, বাস্তবিক অর্থে একটা সাম্য প্রতিষ্ঠা হয়েছে। এবং এই সাম্য প্রতিষ্ঠার ফলে যেটা হয়েছে, একেবারে অর্ধ দুনিয়ার কথাই তো বলছি, একেবারে এশিয়ার বড় অংশটা এবং ইউরোপেরও বড় একটি অংশতে তখন এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখন সেই যে আফ্রিকার একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সেই জায়গাগুলোতে দেখা গেছে যে ইতিহাসে এটা কোট করা আছে। এবং আমাদের ইসলামের যে ইতিহাস গ্রন্থ আছে সেখানেও এটা লিপিবদ্ধ করা আছে। দালিলিক সেটা হচ্ছে যে জাকাত, দেখা যাচ্ছে যে মিশরের গভর্নর জাকাতের মাল